ধন্যবাদ সবাইকে। আমরা লাইভে চলে এসেছি। স্বাগতম আজকের সুধী প্যানেলকে। বর্ন টু লিড, লার্নিং নেভার এন্ডস অ্যান্ড লিডারশিপ নেভার ডাইস। লিডার্স ফ্রম বাংলাদেশের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি খন্দকার রুকনুজ্জামান কবির, ফাউন্ডার অ্যান্ড লিড অ্যাডমিন, লিডার্স ফ্রম বাংলাদেশ। আজকে আলোচনায় উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ ও দেশে বিদেশে অবস্থানরত লিডার্স ফোরামের অগণিত সদস্য এবং যারা শুনছেন তাদের সকলকেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের অবগতির জন্য জানা যাচ্ছে যে লিডার্স ফোরামে অল্প সময়ের মধ্যে 23টি সেগমেন্টে প্রায় 858 জন জ্ঞানী, দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন সদস্য পেয়ে আনন্দিত ও গর্বিত। তাই আমাদের প্রত্যাশা আপনাদের জ্ঞান ও দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে লিডার্স ফ্রম বাংলাদেশের কার্যক্রমকে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দিবেন। আজকের আলোচনায় উপস্থিত আছেন মিস্টার সুশীল চন্দ্র ঘোষ, চিফ অপারেটিং অফিসার, পার্টিক্স স্টার গ্রুপ, জনাব রাশিদুল হক, রিটেল ব্যাংকিং এক্সপার্ট, মিস্টার নাজমুল হোসাইন, সিনিয়র সাইকোলজিস্ট, সেন্টার ফর ইমোশনাল হেলথ, ইউকে। আরও আছেন ডক্টর শেখ রহিম, অ্যাসোসিয়েট প্রফেসর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল। আরও আছেন আলিয়া আক্তার শিলা, জেনারেল ম্যানেজার, এইচআর অ্যান্ড অ্যাডমিন, এফএক্স ফ্যাশন অয়েল লিমিটেড। আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে স্বাগতম। আমি আজকের অনুষ্ঠানটি শুরু করার আগে লিডার্স ফোরামের ভিত্তি বা জন্মের পূর্বলক্ষণ, যে কি উদ্দেশ্য বা কি নিয়ে আমরা শুরু করেছিলাম সে সম্পর্কে একটু আপনাদের সামনে বিস্তারিত আলোকপাত করছি। লিডার্স ফোরাম সৃষ্টি হয়েছিল নেটওয়ার্কিং অ্যান্ড কানেক্টেড এভরিওয়ান বাই দ্য প্রফেশনাল পিপুল। তো এই উদ্দেশ্য ছিল আমাদের 11টি উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেছি আমরা, এবং এই 11টি উদ্দেশ্যের মধ্যে লিডার্স ফোরামের যে উদ্দেশ্য আছে, প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্কিং ফর দ্য ডিফারেন্ট সেক্টর, যেটা আমরা শুরু করেছি এবং এটার মাধ্যমে আমরা কাজ করছি। সাপোর্ট ইচ আদার ফর দ্য লিডার্স ফোরাম মেম্বার্স ফর ডেভেলপমেন্ট, আমরা একে অপরের ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করব। গ্র্যাজুয়ালি ইনক্রিজ দ্য প্রফেশনাল টুয়ার্ডস মেকিং দ্য পার্মানেন্ট ফুড স্টেপ, এটা একটা পার্মানেন্ট একটা ফুড স্টেপে আমরা একটা ক্লাবে রূপান্তরিত হব, এই প্রত্যাশা আশা নিয়ে আমরা কাজ করছি। ব্রিং আউট দ্য হিউম্যান সাইড ইন দ্য কমন প্ল্যাটফর্ম, মানুষের যে মানবিকতা আছে সেটা আমাদের এই লিডার্স ফোরামের মাধ্যমে কমন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করব বা করছি আমরা। লার্ন ফ্রম আদার্স, আমরা একে অপরের কাছে শিখবো, অন্যের কাছে শিখবো। হেল্পস দোজ হু আর নিউ ইন ফ্রেশ টুয়ার্ডস ফাইন্ডিং দ্য লং টার্ম গুড, যারা নতুন ফ্রেশার আসে, আজকে যারা পড়াশোনা করছেন, কালকে তারা চাকরি শুরু করবেন, তাদেরকে আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে চাচ্ছি এই ফোরামের মাধ্যমে। পরিশেষে ইট উইল বি দ্য ভার্চুয়াল ট্রেনিং হাব অ্যান্ড ওয়ার্ক টুগেদার ফর দ্য কান্ট্রি প্রফেশনাল ডেভেলপমেন্ট হাব বাই দ্য পিপুল ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। পরিশেষে আরেকটা ভিশন যেটা আছে বা গোল আছে, যেটা হচ্ছে ক্রিয়েট ফ্রেন্ডশিপ অ্যামং দ্য প্রফেশনাল পিপুল। প্রফেশনালদের মধ্যে আমরা অ্যাকচুয়ালি একটা ফ্রেন্ডশিপ তৈরি করি, বিভিন্ন সেগমেন্টের পিপুল আমরা এখানে এঙ্গেজমেন্ট হয়েছি, এদেরকে আমরা বিভিন্নভাবে রিলেশনশিপ বিল্ড করার চেষ্টা করবো। আর যদি বলি পার্সোনাল গোল, কি উদ্দেশ্যে আমরা এসেছি বা আমরা কি কাজ করবো, কি পাবো, আমাদের গোলটা কি, প্রথমে যেটা বলতে চাচ্ছি যে হেল্প আদার্স, সি হোয়াট আই ক্যান অফার আদার্স, আমি কি কি করতে পারি বা কার জন্য কি অফার করতে পারি। আরেকটা যেটা উদ্দেশ্য আছে আমাদের পার্সোনাল গোল, হেল্প গিভস ব্যাক টু দ্য সোসাইটি। আমরা আজকে একটা পর্যায়ে এসেছি, আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে এসেছি, তো আমরা প্রফেশনাল লাইফে একটা ভালো জায়গায় চলে এসেছি, আমরা সোসাইটিকে বা দেশকে কি দিব, কি ব্যাক করব, এটা নিয়ে আমরা কাজ করছি বা কাজ করব। হেল্প দোজ হাউ উই আর নিউ হেল্প টু সি হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট ফর দ্য হ্যাভিং সাকসেস, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা একে অপরকে সাহায্য সাথে করবো সাকসেসের জন্য। পরিশেষে আমরা এখানে এসেছি, আমরা প্রফেশনাল লাইফে সবসময় বোরিং বা চাপের মধ্যে থাকি বা স্ট্রেসের মধ্যে থাকি, এখানে একটা রিলেশনশিপ তৈরি করে আমরা ফান আউটসাইড অফ মাই প্রফেশনাল লাইফ, প্রফেশনাল লাইফের বাইরে আমরা নিজেদেরকে আনন্দ দানের জন্য এই জায়গাটা খুঁজে নিব। তো ধন্যবাদ সকলকে। আমি আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে একটু আলোকপাত করি। আপনার পেশা, আপনিও আপনার পেশা
অভিজ্ঞতা কিভাবে লিডার্স ফোরামের সাথে যুক্ত থাকবেন এবং লিডার্স ফোরামের ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় আপনার সুচিন্তিত মতামত কি, এবং পরিশেষে করোনা আমাদেরকে কি দিয়েছে, করোনা শুধু মহামারী নিয়ে এসেছে কিনা, কি না কোনো সম্ভাবনা এনেছে, এ বিষয়ে আমরা ছোট করে আলোকপাত করব। প্রথমেই আমি আলোচনা যাবার আগে আমি আবেদন করছি আজকে আলোচনায় প্রথমে বক্তব্য দেওয়ার জন্য জনাব সুশীল চন্দ্র ঘোষ। জনাব সুশীল চন্দ্র ঘোষ, আপনারা আনমিউট করে নেবেন একটু। স্যার আনমিউট হচ্ছে। স্যার কি শুনতে পাচ্ছেন? প্লিজ শুরু করবেন। ধন্যবাদ রোকন ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি শিওর। আচ্ছা, আমি অপরচুনিটিস্ট, বিকজ আপনি আমাকে ডেকেছেন, এই জন্য অসংখ্য আমি কোর অফ মাই হার্ট থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে যারা এসেছেন এখানে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এতগুলো নতুন মুখ আমাকে কানেক্ট করিয়ে দিয়েছেন, এই জন্য ওনাদের সাথে আমি এই রিলেশনশিপ যে শুরুটা করতে পেরে আপনার মাধ্যমে ভার্চুয়ালি, সেই জন্য আমি অপরচুনিটিস মনে করি। থ্যাংক ইউ। শুরুটা আপনি তো লক্ষ্য এবং গোল এই লিডার্স ফোরামে বললেন। লিডার্স শব্দটা খুবই অসম্ভব একটা ইনোসেন্ট এবং খুব বিউটিফুল একটা ওয়ার্ড। যদি আমরা যে যে ক্ষেত্রে যারা লিড দিচ্ছেন বা স্বনামধন্য এখানে যারা এসেছেন, তারা সত্যিকারে এই ফোরামের যে নাম সেটা সার্থকতা ক্যারি করছে। আর আপনি ভিশন বললেন, ভিশন, সেই সাথে আমি ছোট্ট শুধু বলবো যে এখানে আপনার লিডার্স ফোরামকে এনগেজমেন্ট অর্থাৎ কানেক্টিভিটি বাড়াতে চাচ্ছেন। অর্থাৎ যত কানেক্টিভিটি বাড়বে তত এনগেজমেন্ট হবে, তত প্ল্যাটফর্ম ভার্চুয়ালি বলেন অফলাইন বলেন সব ক্রিয়েট হবে। সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনি এইটার রিলেভেন্ট কন্টেন্টটা সেটা হতে পারে যে আপনি যাদেরকে বললেন যারা প্রফেশনাল এখানে এসছেন, রিমেইনিং যারা রয়ে গেছে তাদের ব্লেন্ড করে তাদের স্ব স্ব পদে বা স্ব স্ব সেগমেন্টে, এখানে ডক্টর আছেন, এখানে আপা প্রফেশনাল এইচআর, উনি খুব নাম করা কোম্পানিতে চাকরি করেন অ্যাপেক্স, আপনারা ব্যাংকিং সেগমেন্টে আছেন, সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাক্ট ইউ আর সেলিং। তো আমি বলবো রিলেভেন্ট আছে, এখন ব্লেন্ড করাটা, অর্থাৎ আপনার যে উদ্দেশ্য ব্লেন্ড করে আউটপুট নিতে হবে। ডিরেক্টলি একটা হতে পারে, ইনডিরেক্টলি হতে পারে, সেটা হলো এই যেটা দোজ হু আর কামিং অ্যাজ এ ফ্রেশার, তাদের জন্য কি করা যেতে পারে, তাদের স্কিলটা ব্রাশ আপ করতে পারেন এই প্রফেশনাল যারা আছে তাদের মাধ্যমে। কিভাবে? ভার্চুয়ালি, নট ফিজিক্যালি, ভার্চুয়ালি প্ল্যাটফর্ম যেটা ক্রিয়েট করেছেন তাদের ব্রাশ আপ করতে হবে নলেজ। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের পাওয়ার, অর্থাৎ তার ভিতরে যে কন্টেন্ট রয়েছে সৃষ্টিকর্তা দিয়েছেন সেটাকে রিশাফল করা আপনার এক্সপেরিয়েন্স দিয়ে, অর্থাৎ এই প্রফেশনালদের এক্সপেরিয়েন্স দিয়ে পাওয়ারটা এনহ্যান্স করা। আর স্কিল, স্কিল বলতে এখানে সব স্কিলই বোঝাচ্ছি, সফট বা হার্ড হোয়াটএভার আপনি যেভাবে নেন। যেহেতু এখন আমরা হার্ডটা ওভাবে কমিউনিকেট করতে পারছি না, সফটটা ভার্চুয়ালিটা এই প্রফেশনালদের মধ্যে ট্রান্সফর্মিং করতে পারে, এটা হতে পারে। আমি এটা যারা yet to be started their career or to be plan themselves to start their own drive whatever, এক ভাই বললেন ড্যাফোডিলের যে আমরা অপরচুনিটি ক্রিয়েট করব, নট অপরচুনিটি সিকিং করব। আমি অ্যাবসলিউটলি রাইট, আমি বিজনেস স্কুলে পড়েছি তাই বলেছি। আমাদের যারা শিখিয়েছেন এখন যে এক্সপেরিয়েন্স গেদার করছি যেসব প্রতিষ্ঠানে, সে তারাও তাই বলেছে যে অপরচুনিটি ক্রিয়েট করে আমি 10টা ছেলেকে তার এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট, ওই 10টা আরো 100টা ক্রিয়েট করবে। এখানে একটা রাইট ফোরাম আমি মনে করছি। রোকন ভাই এটা ফাউন্ডার, উনি একজন ইনিশিয়েট করেছেন
এই নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সেটা একটা দিক বললাম এই কন্টেন্টের কথা, যে স্কিল, নলেজ এবং পাওয়ার এটা এনহ্যান্স করার জন্য, সেটা হতে পারে ফ্রেশার অথবা হতে পারে কেবল স্টার্ট করেছে বা তার ক্যারিয়ারে, সেটা এন্টারপ্রেনারশিপ হোক অথবা সেলফ এমপ্লয়েড হোক অথবা কোনো প্রফেশনাল হোক, সেখানে এটা একটা রাইট ফোরাম টু চেঞ্জিং ভিউস। সেকেন্ড ওয়ান হতে পারে আপনার সোশ্যাল মিডিয়ার কথা বললাম, এটাই একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম। এখন আপনি হয়তো এখানে রেলেভেন্ট আসবে, যেহেতু আমরা কোনো করোনায় বসবাস করছি, সেটা হলো আপনি আগের পৃথিবীতে প্রবাবলি, আমাকে আবার হতাশাজনক লোক মনে করে না, কারণ এখানে সাইকোলজিস্ট ভাই আছেন, আমি হতাশাগ্রস্ত না, আমি তাই মিন করছি, মানে এটা আমার পার্সোনাল ভিউজ জাস্ট শেয়ার করছি। হয়তো আগের পৃথিবীতে আমরা কখনোই আর ফিরে যেতে পারবো না প্রবাবলি। আমাদের কোন পৃথিবীর কথা বলছি এখন? এই ভার্চুয়াল পৃথিবীর কথা বলছি, যেটা আপনারা আয়োজন করছেন রোকন ভাই। সেই পৃথিবীতে থেকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের হয়তো সন্তানরা ভার্চুয়ালি পড়াশোনা করবে, হয়তো আমরাও এই যে ওয়ার্ক অ্যাট হোম করেছি গত 3-4 মাস এবং রোস্টার করেছি, তবুও জীবন থেমে থাকে না। এই জন্য আমি বলছি, এই জন্য কি করতে হবে, তাহলে রিইনভেন্ট করতে হবে। আমি হয়তো পূর্ব অবস্থায় আর ফিরে যেতে পারবো না, এরকমই হয়তো থাকবে, কোনো কিছু হতে পারে। আমার এটা গেজ করছি, আমার এটা পার্সোনাল ভিউজ শেয়ার করছি। তাহলে আমি কি করব? রিশেপিং করব, অর্থাৎ রিইনভেন্ট করব। কোথায়? যেখানে আমি আছি, যেই অবস্থানে আমি সেলফ এমপ্লয়েড হতে পারি, আমি প্রফেশনাল হতে পারি, অথবা আমি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টে কাজ করতে পারি, অথবা আমি কোনো স্কুলে পড়াই, অথবা আমি কোনো কলেজে ছাত্রদের পড়াই। ফার্টল ল্যান্ড, ওরাদের একটা ফার্টল, যারা কলেজ গোয়িং, ইউনিভার্সিটি গোয়িং, ওদেরকে যেভাবে আপনি তৈরি করবেন এজ এ প্রফেশনাল, দে উড বি মেড লাইক হোয়াট এভার ইউ ডিজায়ার, মানে ওরা ওভাবেই তৈরি হবে। সেই ক্ষেত্রটা, এই ফার্টল ক্ষেত্রটা কিন্তু আপনি গ্র্যাব করতে পারেন, আপনি এক্সপ্লোর করতে পারেন। টোটাল আনট্যাপড রয়েছে সেই। কোথায়? ওই যে হিউম্যানিটির কথা বললেন, ওই যে কানেক্টিভিটির কথা বললেন, ওই যে এক্সচেঞ্জের কথা বললেন, ওই যে রিলেশনশিপের কথা বললেন, সেটা তাই রাইট ফোরাম হচ্ছে সেটাই। আমি মোটামুটি এগুলোই বলছি। আর এনগেজমেন্ট, 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 রিলেশনশিপ, 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 কানেক্টিভিটি, কানেক্টিভিটি, কানেক্টিং পিপল। আমাদের একটা সেল কোম্পানি ছিল না, এটা হলো ধ্রুব সত্য। কানেক্টিং পিপল পৃথিবীতে বড় কিছু আর নেই। তো সকলকে আমি খুবই মানে অপরচুনিটিস বললাম, আর আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ রকম। ধন্যবাদ সুশীল স্যার, খুবই যথার্থ বলেছেন। কানেক্টিং, 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 নেটওয়ার্কিং, 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 হ্যাঁ, এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মাঝে উপস্থিত আছেন জাহাঙ্গীর হোসেন, কো ফাউন্ডার লিডার ফর্ম এর সৃষ্টিকালের মানুষ। উনি খুবই ক্রিয়েটিভ মানুষ। অ্যাকচুয়ালি আমি কথা বলি বাট উনি কাজ করে। হ্যাঁ, তো জাহাঙ্গীর ধন্যবাদ। এরপরে এর পর্যায়ে আমি যাচ্ছি রাশিদুল হক। রাশিদুল ভাই আছেন বিভিন্ন গ্যাম্বিং সেক্টর বহুদিন কাজ করছেন এবং ইন্ডাস্ট্রিতে অনেকেই চেনে, অনেকে অনেক এক নামেই বলা চলে। প্লিজ আপনার যে এঙ্গেজমেন্টটা হলো আমাদের সঙ্গে, হ্যাঁ, প্রথমের দিকে যেটা কি মনে, তারপর আপনি দেখলেন বিভিন্ন সময়, হ্যাঁ, আমাদের এঙ্গেজমেন্ট করছি আমরা এখানে ব্যাংকিং ইন্ডাস্ট্রির এমডি স্যার থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে, 23টা সেগমেন্ট আমি বলেছি, রিয়েল এস্টেট, ফার্মাসিউটিক্যাল, রিয়েল এস্টেটের মোটামুটি বাংলাদেশের টপ ডেভেলপার যদি সবাই আসছেন, তারপরে আপনার ফার্মাসিউটিক্যাল লাইনে সবাই আসছেন, হ্যাঁ, গভর্নমেন্ট সেক্টর আছেন, পুলিশ সেক্টর, ডিজিএফ, সব ক্ষেত্রেই আছে মানুষ। তো আমরা এই ফোরামটা কিভাবে আরো এঙ্গেজমেন্ট করতে পারি বা আরো কি করতে পারি, এটা একটু আপনার ভিউজ একটু বলুন। ধন্যবাদ রাশিদুল হক। ধন্যবাদ। উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা। আমাদের মাঝে এখানে যারা বিজ্ঞ আলোচক রয়েছেন, অনেকের সাথে আজকে নতুন ভাবে আমাদের প্রথম পরিচয় হওয়ার সুযোগ হয়েছে। তো সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং লিডার্স ফোরাম বাংলাদেশের সকল সদস্যবৃন্দকে, সম্মানিত সকল সদস্যবৃন্দকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এই সেশনটি লাইভ দেখছেন সবাইকে গুড ইভিনিং। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি রোকন আপনাকে এবং আপনার আরেকজন কলিগ মিস্টার জাহাঙ্গীর। ইটস আ প্লেজার বিং হিয়ার এবং আমাকে আজকে এই পরিবেশে এত চমৎকার একটা সেশন ইনভাইট করার জন্য।
আমি মনে করি এই লিডার্স ফোরাম আসলে আমাকে যখন ইনভাইট করা হলো, আমি প্রথমে ভেবেছিলাম যে এটা মনে হয় আরো যে কোনো 10টা ফোরামের মতো কিছু হবে, যে আমরা জাস্ট সবাই ঢুকবে, অনেকে হয়তো বিভিন্ন পোস্ট শেয়ার করবে বা জাস্ট ইনফরমেশন শেয়ার, এতটুকুই। আস্তে আস্তে আমি বুঝতে পারলাম গত কয়েক সপ্তাহ ধরে যে না, ইটস নট লাইক এনি আদার অর্ডিনারি ফোরাম, ইটস এ ডিফারেন্ট থিং। এখানে আমি যেটা দেখতে পারলাম, এখানে যেটা রক্ষণ যেটা বললেন, যে আসলেই ইটস এ ভেরি ইফেক্টিভ ফোরাম ফর ইন্টারনাল কমিউনিকেশন, ফর নেটওয়ার্কিং, ফর শেয়ারিং অ্যান্ড ফর লার্নিং। এবং একটু আগে সুশীল দা যে কথাটা বলছিলেন, একটা চমৎকার কথা বলেছেন। এখানে আসলে সবার, বিশেষ করে যারা এখানে ফ্রেশার, সবার জন্য শেখার সুযোগ রয়েছে। আমি এটাও মনে করি এখানে শুধু ফ্রেশারই না, ইভেন যাদের হয়তো একটু এক্সপিরিয়েন্স আছে, যারা হয়তো হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর বা আরো বেশি অভিজ্ঞতা সম্পন্ন মেম্বার এখানে রয়েছেন, সবার জন্য কিন্তু এখানে অনেক কিছু শেখার আছে। কারণ অভিজ্ঞতার কিন্তু আসলে কোনো শেষ নেই, শেখারও কোনো শেষ নেই। সো আমরা প্রত্যেকের থেকে আসলে শিখতে পারবো। সো আমি মনে করি সবার জন্য এটা একটা চমৎকার প্ল্যাটফর্ম, যেখানে আমরা এই আপনাদের লাইভ ডিসকাশন হোক, আপনাদের বিভিন্ন ইনফরমেশন শেয়ারিং হোক, থ্রু আওয়ার নেটওয়ার্কিং, কমিউনিকেটিং, আসলে এটা আমাদের জন্য একটা চমৎকার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেবে। সো আপনি যেটা বলছিলেন, আমি প্রথমে একটু জাস্ট বলিনি, আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড মূলত কর্পোরেট সেক্টরে, আমি গত 20 বছর ধরে কাজ করছি। বর্তমানে আমি ব্যাংকিং সেক্টরে আছি, সেখানে প্রায় 18 বছর। যদিও আমার অভিজ্ঞতা খুবই সীমিত এবং আমার নলেজও অতটা আসলে এখন পর্যন্ত আমি শিখছি এবং শিখেই যাচ্ছি, এবং হয়তো সারা জীবন শিখতেই থাকবো, শেখার চেষ্টা করছি। জানি না কতটুকু শিখতে পেরেছি। তো আমি যেহেতু রিটেল ব্যাংকিং সেক্টরে কাজ করছি প্রায় 18 বছর, তো আমি মনে করি এখানে যারা রিটেল ব্যাংকিং সেক্টরে যারা আছেন, যেহেতু অন্য সেক্টরে আমার নলেজ বা এক্সপিরিয়েন্স খুবই লিমিটেড, তো আমি রিটেল ব্যাংকিং সেক্টরটা নিয়ে একটু বলি। এখানে যারা আছেন হয়তো রিসেন্টলি তারা ক্যারিয়ার শুরু করেছেন, মেবি ফ্রেশার, বা হয়তো কয়েক বছর হলো আপনারা কাজ করছেন রিটেল ব্যাংকিং সেক্টরে বাংলাদেশে। আপনারা জানেন রিটেল ব্যাংকিং কিন্তু বর্তমানে ব্যাংকিং সেক্টর একটা প্রমিজিং সেক্টর, এবং আমরা দেখছি দিনে দিনে নতুন নতুন ব্যাংক এবং বিভিন্ন নতুন অর্গানাইজেশন কিন্তু রিটেল ব্যাংকিং এ কিন্তু ফোকাসটা অনেক বাড়ছে। তো যারা রিটেল ব্যাংকিং এ আছেন, আমি তাদেরকে আমার কয়েকটা ছোট ছোট কয়েকটা টিপস শেয়ার করতে চাই শুরুতেই। সেটা হচ্ছে, প্রথমে আমি যেটা বলবো যে আপনারা প্রথমে ইউ হ্যাভ টু ড্রিম বিগ। যারা জয়েন করছেন রিটেল ব্যাংকিং, হয়তো মনে করছেন যে না, অন্যান্য সেক্টর গুলো লাইক ব্যাংকিং এ যেমন কর্পোরেট সেক্টর আছে, বা এখানে আরো বিভিন্ন রকমের সেক্টর আছে, হ্যাঁ, এখানে এগ্রিকালচারাল সেক্টর আছে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আছে। সো আপনারা রিটেল ব্যাংকিং কিন্তু একটা সময় মনে হতো যে না, এখানের মধ্যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ইন্ডিভিজুয়াল কাস্টমার নিয়ে কাজ করছি, কিন্তু এখন বর্তমানে দেখেন রিটেল ব্যাংকিং কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট একটা ভাইব্রেন্ট একটা সেকশন বা একটা সেক্টর ফর এনি ব্যাংক। এবং এখানে আপনারা যারা জয়েন করছেন বা কাজ করছেন, আপনাদেরকে কিন্তু প্রথমেই আমি যেটা মনে করি, সবাইকে একটা বড় স্বপ্ন দেখতে হবে। ইউ হ্যাভ টু ড্রিম বিগ। এই স্বপ্নটা মনের মধ্যে থাকতে হবে, এবং শুধু স্বপ্ন থাকলেই হবে না, স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সর্বোত্তম চেষ্টা করতে হবে। এবং এই ক্ষেত্রে আপনারা বাংলাদেশে অনেক আমরা দেখেছি, আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অনেক লিজেন্ড আছেন, অনেক সম্মানিত লিডার বৃন্দ আছেন আমাদের এই ইন্ডাস্ট্রিতে। আমরা যদি তাদেরকে ফলো করি, আমরা ইন্টারন্যাশনালি অনেক লিডার্স আছেন যারা এই সেক্টরে অনেক রিনাউন এবং যারা অনেকদিন ধরে কাজ করছেন, আমরা তাদেরকে ফলো করতে পারি। এবং আমি যেটা মনে করি বেসিক্যালি, এই রিটেল ব্যাংকিং সেক্টরে আমরা যেহেতু অনেক কাস্টমার নিয়ে বা ইন্ডিভিজুয়ালসদের নিয়ে কাজ করি, তো এখানে আমাদেরকে কিন্তু টাইম ম্যানেজমেন্ট আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ আমাদের দেখা যায় যে হয়তো একটা কর্পোরেট সেক্টরে আপনি এক মাসে একটা বা দুটো বা তিনটা ক্লায়েন্ট নিয়ে কাজ করছেন, বাট রিটেল ব্যাংকিং কিন্তু হয়তো আপনার যে টার্গেট মিট করতে হলে এক মাসে আপনাকে হয়তো 10টা, 15টা, 20টা, 25টা কাস্টমার নিয়ে কাজ করতে হতে, বা আরো বেশি কাস্টমার নিয়ে কাজ করতে হতে পারে। সো এখানে আপনার যে স্ট্র্যাটেজিটা আপনি নিবেন, এখানে আপনি যে প্ল্যানিংটা করবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাউ ইউ ক্যান ম্যানেজ ইউর টাইম, হাউ ইউ ক্যান ম্যানেজ ইউর এফিসিয়েন্সি, বিকজ সময় তো লিমিটেড, রিসোর্সেস আর লিমিটেড। কিন্তু হয়তো আপনার টার্গেট অনেক হতে পারে, যেটা আপনার কাছে মনে হতে পারে যেটা আপনার ক্ষমতার বাইরে হয়তো অ্যাচিভ করা, বাট প্র্যাকটিক্যালি নাথিং ইজ ইম্পসিবল। আমরা দেখেছি অনেক বড় বড় টার্গেট অনেকে খুব সাকসেসফুলি অ্যাচিভ করছেন বাংলাদেশে। এক্ষেত্রে তিনটা আমি আমার পার্সোনাল সাইড থেকে বা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এটা মূলত বলছি যারা একদম ফ্রেশ বা যারা হয়তো রিসেন্টলি রিটেল ব্যাংক ইন্ডাস্ট্রিতে আপনার ক্যারিয়ার শুরু করেছেন বা কাজ করতে চান, তাদের জন্য তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আমি যেটা সবসময় আমি আমার কলিগদের সাথে শেয়ার করি, একটা জিনিস হচ্ছে যে আমরা যখনই কোনো কাস্টমারের সাথে কথা বলবো বা কাজ করব, আমরা প্রথমেই দেখতে হবে যে আমি কি করছি, আমার কাজটা কি আমি করছি, এটাই কি আমার কাজ, আমি কি এটাই করছি কিনা।
দ্বিতীয়ত আমরা যদি চিন্তা করি যে এই কাজটা না করলে কি হতো, সো হোয়াট ইফ আই উড নট ডু দ্যাট। সো এই জিনিসটা যদি আমি চিন্তা করি কিছুক্ষণ, তারপর আমি কিছু পয়েন্টস হয়তো পাবো। এন্ড ফাইনালি আমি যদি কাজটা করি এটার কি কি ইম্প্যাক্ট হতে পারে, ইট কুড বি বোথ পজিটিভ এন্ড নেগেটিভ। সো আপনারা যখন কাস্টমার সিলেক্ট করবেন, আপনারা যখন আপনাদের প্রোডাক্ট ফিচার কাস্টমারকে প্রেজেন্ট করবেন, কাস্টমারের মেন্টালিটি, তার প্রোফাইল, তার বিহেভিয়ার, তার প্রেফারেন্স, এই ইনফরমেশন গুলো কিন্তু এখন খুব ইজিলি আপনারা জানতে পারছেন থ্রু ফেসবুক এন্ড থ্রু লিঙ্কডইন এন্ড অল আদার ইনফরমেশন আর সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আপনারা এই জিনিসগুলো আমরা খুব সহজে জানতে পারি। সো আমি মনে করি এই নেটওয়ার্কিংটা এটা খুবই ইম্পর্টেন্ট, এই কমিউনিকেশন, ইনফরমেশন, এই জিনিসগুলো যতটা আমরা জানতে পারবো কাস্টমারদের সম্বন্ধে এবং আমাদের টাইমটাকে আমরা যত সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো, যত স্ট্র্যাটেজিক, যত সুন্দরভাবে গুছিয়ে প্ল্যান করে আমরা কাজগুলো করতে পারবো, ততই আমরা আমাদের এই সেক্টরে আমরা ভালো করতে পারবো, এটাই আমার মনে হয়। এবং এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যারা হয়তো লিডার আছেন তারা যে প্র্যাকটিস গুলো সাধারণত করেন, আমরা দেখেছি যারা সাকসেসফুল লিডার আছেন তারা সবসময় এনশিওর করার চেষ্টা করেন নিউ কামার বা যারা ফ্রেশার তাদের জন্য সবসময় এনশিওর করার চেষ্টা করেন একটা ক্লিয়ার কমিউনিকেশন, যে অ্যাকচুয়ালি তার অবজেক্টিভটা কি, লিডারের অবজেক্টিভটা কি। কারণ আমরা জানি একজন লিডারের রোলই কিন্তু তার যে কমন অবজেক্টিভটা সেটা কিন্তু তাকে তার কলিগস বা তার টিমের মাধ্যমে তাদেরকে ইনফ্লুয়েন্স করে, তাদেরকে মোটিভেট করে সেই অবজেক্টিভটাকে এনশিওর করা এবং সেখানে তাদের টিম মেম্বারদের থেকে তাদের বেস্টটাকে বের করে নিয়ে আসাটাই কিন্তু একজন লিডারের কাজ। তো লিডাররা সাধারণত চেষ্টা করেন একটা ক্লিয়ার কমিউনিকেশন করার জন্য তাদের এমপ্লয়ীদের সাথে। কমিউনিকেশনটা হতে হবে স্পেসিফিক এবং আমরা জানি যে আমরা যেটাকে খুব কমনলি ইউজ করি স্মার্ট, যেটা আমরা বলি, যে এই জিনিসগুলো আমরা সবাই জানি। এই স্মার্ট যে কমিউনিকেশন বা স্মার্ট যে অবজেক্টিভ সেটা আমাদেরকে এনশিওর করতে হয়, লিডারদের যারা আছেন, যারা মার্কেটিং লিডার আছেন তারা এটা করে থাকেন। এবং সবসময় আরেকটা আমি দেখেছি একটা ভালো লিডারদের একটা কমন কোয়ালিটি, যখন কেউ ভালো করে তাকে সঙ্গে সঙ্গে কিন্তু তাকে প্রেস করা হয় বা তাকে ইনসেন্টিভাইজ করা হয় বা তাকে অ্যাটলিস্ট তাকে একটা সাথে সাথে মোটিভেট করা হয় ভালো কাজের জন্য। এটাও কিন্তু লিডারদের একটা ভালো কোয়ালিটি, যেটা সবাইকে আরো মোটিভেটেড করে ভালো কাজ করার জন্য বা আরো সাকসেসফুলি কাজগুলো করার জন্য। এন্ড ফাইনালি যদি কেউ ভুল করে সেক্ষেত্রে ভুলের জন্য তাকে সঙ্গে সঙ্গে বোঝাতে হবে যে ভুলটা কি ছিল, ভুলটা কেন সে করেছে এবং তার থেকে তো আসলে লিডারের এই ভুলটা হয়তো এক্সপেক্টেড ছিল না। সো এই জিনিসগুলো যদি সুন্দরভাবে ম্যানেজ করা যায় একজন লিডারের পক্ষে, আর একজন যে নিউ কামার বা ফ্রেশার তিনি যদি তার কাজগুলো একটু আগে যেটা বলছিলাম যে গুছিয়ে সুন্দর করে প্ল্যান করে স্ট্র্যাটেজিক ভাবে টাইম ম্যানেজ করে করতে পারে, আমার মনে হয় সেটা একটা চমৎকার একটা তার ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য তাকে অনেক চমৎকার ভাবে তাকে হেল্প করবে। আর আমাদের বর্তমানে পরিবর্তিত যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি বিশ্বে, আমরা কিন্তু অনেক নতুন জিনিস শিখেছি। আমরা কিন্তু করোনার আগেও আমাদের এই জুম বা এই ধরনের অনেক অ্যাপস কিন্তু অ্যাভেলেবল ছিল, কিন্তু তখন কিন্তু আমরা জানতাম না যে এই অ্যাপস গুলো আসলে এত ওয়াইডলি যে আমরা ইউজ করতে পারি। এই অ্যাপস গুলো ইউজ করে আমরা আমাদের এখন টাইম সেভ করছি, আমাদের কনভেন্স টাইম সেভ হচ্ছে, আমাদের এফোর্ট সেভ হচ্ছে। তো আমরা আস্তে আস্তে অনেক নতুন জিনিসও কিন্তু শিখেছি করোনার দ্বারা, হয়তো আমাদের অনেক বড় ত্যাগের বিনিময়, কিন্তু এই যা আমরা শিখেছি সেটাকে যদি আমরা এখন কাজে লাগিয়ে নতুনদের জন্য বলছি, আপনারা যদি এটাকে আমরা যদি চেষ্টা করি এটাকে ম্যাক্সিমাম এফোর্টটা দিয়ে এটাকে সর্বোচ্চ প্রয়োগ করে আমরা যে সেক্টরে আছি, বিশেষ করে যারা রিটেল সেক্টরে আছেন, আপনারা যদি চেষ্টা করেন, হ্যাঁ আপনার টার্গেট হয়তো অনেক হতে পারে, আপনার কাস্টমার সংখ্যা অনেক হতে পারে, আপনার রিলেশনশিপ ম্যানেজ করা হয়তো আপনার প্রেশার অনেক থাকতে পারে, বাট এখানে এই স্ট্র্যাটেজি, প্ল্যানিং, টাইম ম্যানেজমেন্ট এবং স্মার্ট অবজেক্টিভ এই জিনিসগুলো যদি আপনি ম্যানেজ করতে পারেন, আমার মনে হয় আমরা খুব সাকসেসফুলি কিন্তু আমরা যেটা দেখেছি প্র্যাকটিক্যালি আমরা আমাদের যে গোল বা আমাদের যে টার্গেট সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। আপাতত আমি এটুকু বলেই থামছি, ধন্যবাদ, পরে সুযোগ হলে আবার কথা বলবো। ধন্যবাদ রাশিদ ভাই, বিস্তারিত বলেছেন। অ্যাকচুয়ালি ভিশনটা বেশি ভালো হতে হবে, ভিশনটাই মেইন জিনিস, দেন তারপরে স্মার্টলি ডিল করতে হবে সবকিছু। অবশ্যই ফ্রেশার এবং মিড লেভেলে এখানে মিড লেভেল, ইয়াঙ্গার লিডার, মিড লিডার এবং টপ লিডার তিনটা সেক্টরের আছে। আর এটার জন্য আমরা শেয়ার করতে চাচ্ছি যে আমরা আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে, যেটা আপনি আজকে ব্রিফ করলেন, আমরা সবাই ব্রিফ করছি, আমরা দুইজন বা একজন এসে লাইভ এসে আমরা 45 মিনিট একটা সেশন নেব একটা সাবজেক্টের উপর, একটা টেকনিকের উপর। তো এটা আমরা অলরেডি একটা প্ল্যানিং রেখেছি লিডার্স ফ্রম বাংলাদেশ। ধন্যবাদ রাশিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দরভাবে গোছালো বক্তব্য বা কথাগুলো বললেন, বক্তব্য বলবো না, একটা ধরনের গাইডলাইন বলা চলে। তো লিডার্স ফ্রম খুবই আনন্দিত। তো এই পর্যায়ে আমি আসি, শিক্ষক আছেন আমাদের মাঝে, ওনাকে একটু বলতে দিতে হবে, কারণ আর একটু ডক্টর শেখ রহিম, অ্যাসোসিয়েট প্রফেসর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং দেশি বিদেশি বিভিন্ন সেমিনারে উনি রিয়েল এস্টেট সেক্টরে কাজ করে, রিয়েল এস্টেট সেক্টর, তারপর কমিউনিকেশন সেক্টর, ডেভেলপমেন্ট সেক্টর, অনেক কিছু নিয়ে কাজ করছেন। তো আমি আপনাকে বলছি, আপনার লিডার্স ফোরামে আসার যে
অভিজ্ঞতা এবং লিডার ফোরামে আপনার যে এত অভিজ্ঞতা, এটা কিভাবে যুক্ত করবেন এবং আমাদের যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আছে এটা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? ডক্টর শেখ আব্দুর রহিম, ধন্যবাদ। একটু আনমিউট করবেন, আনমিউট করে নেবেন। হ্যাঁ, আনমিউট করবেন একটু। হ্যাঁ, শিওর। শোনা যাচ্ছে? জি প্লিজ। হ্যালো, প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি এই লিডার্স ফ্রম বিডির যিনি ফাউন্ডার, আমার বন্ধু রকমুজ্জামান কবির সাহেবকে, তার এই সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। এবার লিডার হিসাবে এই ধরনের উদ্যোগী নিতে হবে। সেই সাথে এই ফোরামের যিনি কো ফাউন্ডার, ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই লিডার্স ফ্রম বিডিতে অলরেডি যারা জয়েন করছে মেম্বার হিসেবে বিভিন্ন সেক্টরে। আমি তাদের সবার প্রোফাইলটাই মাঝে মাঝে দেখি, তারা আসলে বিভিন্ন সেক্টরে খুব গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। আর আজ আমাদের সাথে দেশ এবং বিদেশে যারা এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন সবাইকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো শুরুতেই এই লিডার্স ফ্রম বিডির যিনি ফাউন্ডার, আমার বন্ধু কবির, সে খুব সুন্দরভাবে 11টা উদ্দেশ্যে 11 যে অবজেক্টিভস সেটা খুব সুন্দরভাবে উপস্থাপন করছে। আমি অবজেক্টিভ গুলো পর্যায়ক্রমে আমি লিখলাম, আমি দেখলাম যে অবজেক্টিভ গুলো আসলে ঠিকই আছে লিডার্স ফর বিডির। এগুলো যদি আমরা অ্যাচিভ করতে পারি, এগুলো যদি আমরা নিয়ে কাজ করতে পারি, নিঃসন্দেহে আমাদের দেশ, আমাদের সমাজ এবং আমাদের যারা তরুণ প্রজন্ম, এরা আমাদের এই লিডার্স ফর বিডি থেকে নিশ্চয়ই ভালো কিছু পাবে। এর সাথে সাথে আমাদের যে পার্সোনাল যে গোলটা এবং যে বিডি থেকে আমরা কি পেতে চাই সেই জিনিসটা খুব স্পেসিফিক্যালি সেখানে মেনশন করা আছে। আমার মনে হয় যে এটা আমরা কাজের মাধ্যমে এটা অ্যাচিভ করতে পারবো। তো আমি আমার প্রফেশনে ফিরে আসি। আমি মূলত একজন শিক্ষক, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটা এখন আমি সহযোগী অধ্যাপক হিসাবে কাজ করছি। এর আগে আমি এই বিশ্ববিদ্যালয়েরই বিভিন্ন ডিপার্টমেন্ট আমি কাজ করেছি, রিয়েল এস্টেট ডিপার্টমেন্টে কাজ করেছি, ডিপার্টমেন্ট অফ কমার্সে কাজ করেছি। এরপরে আমাদের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের যে বিজনেস ইনকিউবেটর, যেখানে নতুন উদ্যোক্তা সৃষ্টি করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করা হয়। যারা নতুন ব্যবসা বাণিজ্য শুরু করে তাদের অনেক কিছু থাকে না, তাদের পরিকল্পনা, তাদের বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট, এই জিনিসগুলো তাদের দরকার হয়। তো আমরা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, আমাদের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মাননীয় যে ট্রাস্টি বোর্ড আছে, মাননীয় ট্রাস্টি বোর্ডের যে চেয়ারম্যান, উনি খুবই স্মার্ট একজন ব্যক্তি এবং স্মার্ট একজন লিডার। তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে আমরা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এই বিজনেস ইনকিউবেটর আমরা স্থাপন করতে সক্ষম হয়েছে। এবং সেখানে শুধু এটাই না, আমরা এই এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট একটা ডিপার্টমেন্ট ওই বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে আমরা নতুন নতুন উদ্যোগটা আমরা সৃষ্টি করছি। তো যে কোশ্চেনটা, যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে লার্নিং, আসল কথা হচ্ছে যে আমরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ ব্যাংকার, যে যেটাই হই না কেন, আমাদের কিন্তু প্রথমত যে জিনিসটা লাগবে সেটা কিন্তু এডুকেশনটা লাগবে। সেই এডুকেশনটা হচ্ছে আমরা আমাদের সঠিকভাবে পরিচালনা করতে হবে। সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের যে প্রাতিষ্ঠানিক যে এইগুলো আছে, কাঠামোগুলো আছে, এই জিনিসগুলো আরো সামনের দিকে আমাদের আরো ভালোভাবে করতে হবে, এস্টাবলিশ করতে হবে, যাতে আমাদের যারা ছেলেমেয়েরা আছে এরা যাতে ভালোভাবে এই জায়গা থেকে শিখে যেতে পারে, দিয়ে তারা পরবর্তীতে কর্মক্ষেত্রে তাদের যে কন্ট্রিবিউশন সেই জিনিসগুলো যাতে তারা সঠিকভাবে প্রয়োগ করতে পারে। তো আমাদের এই লিডার্স ফ্রম বিডি যে এটা, যে আমাদের নতুন লিডারের কাজটা কি, লিডার কি করতে পারে, লিডারের আমাদের এই যে আজকে সম্মানিত আলোচকবৃন্দের মধ্যে আমাদের একজন প্রথম আলোচকবৃন্দ সুশীল সাহেব, তারপর রাশেদুল হক সাহেব, ওনারা খুব সুন্দরভাবে বলেছেন যে নেটওয়ার্কিং এর কথা বলেছেন, কানেকশনের কথা বলেছেন, এরপরে গোল সেটের কথা বলেছেন। এই জিনিসগুলো খুবই দরকার। লিডারের যে মূল যে কাজটা, সেই কাজটা হলো
যে লিডারকে কার মধ্যে কোন ধরনের পোটেনশিয়ালিটি আছে, সেই পোটেনশিয়ালিটি এটা বের করে আনতে হবে। এটা সব লিডার পারে না। এবং লিডারের টাইপও আছে। আমরা একাডেমিক্যালি পড়াই, আমরা যে সেক্টরে আছি না কেন, লিডার্সের বিভিন্ন থিওরি আছে। যে থিওরি গুলো আমরা যখন পড়ি, সেই থিওরির সাথে বাস্তবের অনেকটাই মিল আছে, কোনো কোনো ক্ষেত্রে মিল নাই। তো লিডারের যে মূল যে বিষয়টা, যে তার মধ্যে কোন ধরনের স্কিল, কোন ধরনের নলেজ, কোন ধরনের কোয়ালিফিকেশন, এই জিনিসগুলো কিন্তু লিডারকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী তাকে মোটিভেশন, রিকগনিশন এটা দিতে হবে। অনেক সময় আমাদের লিডাররা মোটিভেশন, রিকগনিশন, সেটা সব লেভেলের লিডারদের ক্ষেত্রে আমি বলছি, মোটিভেশন এবং রিকগনিশন দিতে গিয়ে তারা সঠিকভাবে যে অ্যাসেসমেন্টটা, এই সঠিকভাবে অ্যাসেসমেন্টটা তারা করে না। ধরেন মোটিভেশন হতে পারে ফিনান্সিয়াল মোটিভেশন, হতে পারে নন ফাইন্যান্সিয়াল মোটিভেশন হতে পারে। আমি আমার ব্যাংকক ইউনিভার্সিটির যে লিডারশিপ ডেভেলপমেন্টের উপর, অন্টারপ্রেনার ডেভেলপমেন্টের উপর যে স্পেশালি দিয়েছিলাম, সেখানে আমি বলেছি একটা লিডারকে তার মোটিভেশন দেওয়ার আগে তাকে অবশ্যই স্টাডি করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে, যেটাকে বলা হচ্ছে নিডস অ্যাসেসমেন্ট প্রোগ্রাম। যে অ্যাসেসমেন্ট প্রোগ্রামের মাধ্যমে একজন লোক যখন ভালো করলো, একজন এমপ্লয়ি যখন ভালো করলো, একজন কর্মী যখন ভালো করলো, তাকে তার চাহিদাটাকে, তার ডিমান্ডটা কি, সেই ডিমান্ড অনুযায়ী আমি একজন কর্মী, একজন লিডারের আমার ফিনান্সিয়াল মোটিভেশন দরকার। এখন আমার লিডার যদি আমাকে নন ফাইন্যান্সিয়াল মোটিভেশন দেয়, নিশ্চয়ই আমি সেটা দ্বারা মোটিভেটেড হবো না। আমার মোটিভেশনের থেকে এটার ডিমোটিভেশনটাই বেশি কাজ করবে। আর একটা বিষয় আমি খুব মানে যে হাইলাইট করতে চাই, সেটা হলো লিডাররা অনেক সময় তাদের যে স্ট্র্যাটেজি গুলো, প্র্যাকটিস গুলা, এই প্র্যাকটিস গুলোর কিছু যে যেটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন, এই জায়গাটা অনেকটা সজাগ থাকতে হবে। সেই সজাগ থাকার ক্ষেত্রে আমি যেটা বলছি যে রিওয়ার্ডটা সবার সামনে দিতে হবে। রিওয়ার্ডটা কিন্তু যখন একজন এমপ্লয়ি ভালো করবে, তাকে থ্যাঙ্কস, অ্যাপ্রিসিয়েশন, আমাদের রাশিদুল হক সাহেব খুব ভালোভাবে বলছেন যে থ্যাঙ্কস, অ্যাপ্রিসিয়েশন, রিকগনিশন, এই জিনিসগুলো দিতে হবে। লিডারকে রিকমেন্ডেশন দিতে হবে। অনেক লিডার আছে রিকমেন্ডেশন দিতে কার্পণ্য করে, সেটা আসলে ঠিক না। লিডারকে অবশ্যই তাকে রিকমেন্ডেশন দিতে হবে এবং রিকমেন্ডেশন সবার সামনে হতে হবে। আর যদি কোনো কর্মী, যদি কোনো ফলোয়ার ভুল করে থাকে, ভুল করতেই পারে, মানুষের ভুল হতেই পারে, ভুল যখন করবে ভুলটা শুধরে দেওয়ার জন্য এটা হতে হবে উইদিন দ্য রুম, এটা হতে হবে লিডার আর ওই যে কর্মী, এই কর্মীর মধ্যে এই আলোচনাটা হতে হবে এবং এই লিডারকে সঠিকভাবে দিক নির্দেশনা দিতে হবে। প্রত্যেকটা এমপ্লয়ি, প্রত্যেকটা এই সাবঅর্ডিনেট, প্রত্যেকটা এই ফলোয়ার, সে লিডারের প্রপার দিক নির্দেশনা অপেক্ষায় থাকে। যদি একজন লিডার সঠিকভাবে দিক নির্দেশনা দিতে না পারে, সঠিকভাবে গাইডলাইন দিতে না পারে, ফলোয়াররা বা যারা সাবঅর্ডিনেট থাকবে, যারা কর্মী থাকবে, তারা অবশ্যই তারা ভালো পথে এগোবে না। তারা অর্গানাইজেশনের লক্ষ্য অর্জনের জন্য তারা কাজ করবে না। তাদের যে কাজগুলো থাকবে, সে কাজগুলো অবশ্যই রং হবে এবং এক্ষেত্রে দায়িত্বটা কিন্তু লিডারকে নিতে হবে। আর এই করোনাকালীন সময়ে যে আমাদের আরেকটা সেগমেন্ট এখানে আছে, যে করোনা আমাদেরকে কি দিয়েছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমি যেহেতু এখানে একটু সুযোগ পেয়েছি বলে নেই যে আমাদের সুশীলদা বলেছে যে আমরা আগের, আমি এই প্রথম সেশনের সাথে আমি ট্যাগ করে দিচ্ছি, আমি 2 মিনিট বলছি যে আমরা আসলে আগের পৃথিবীতে আমরা কখনোই ফিরে যাব না, এটা একদম নিশ্চিত। এবং আমি বিভিন্ন সময় আমার যে রিসার্চ স্টাডি আছে, সেখানে আমি বিভিন্ন ভাবে আমি একদম স্ট্যাটিস্টিক দিয়ে আমি বলছি যে বর্তমানে আমরা যে বিজনেস আমরা দেখছি, এই বিজনেসের 25% বিজনেস নেক্সট 10 ইয়ার্স 25% বিজনেস থাকবে না। নতুন 25% বিজনেস আমাদের সাথে যোগ হবে। এক্সিস্টিং যে বিজনেস আছে 25% বিজনেস থাকবে না, নতুন আরো 25% বিজনেস এখানে আসবে এবং সেই 25% বিজনেস হবে টেকনোলজি ওরিয়েন্টেড, টেকনোলজি সাপোর্টেড। অর্থাৎ আমরা এই করোনা আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, যে অপরচুনিটি দিয়েছে, যে আমাদেরকে টেকনোলজি, অনেকে টেকনোলজি ইউজ করতে ভয় পায়, অনেক অর্গানাইজেশন এমপ্লয়ি আছে টেকনোলজি দেখলে সে চাকরি ছেড়ে দিয়ে চলে যায়, অনেক লিডার আছে টেকনোলজি ইউজ করতে চায় না। তো আমাদের করোনা এই কালীন আমরা যে টেকনোলজিটা আমরা শিখতে পেরেছি, টেকনোলজি আমরা ইউজ করার জন্য আমরা সক্ষম হয়েছে। তো এই জিনিসগুলো আমাদের পরবর্তী যে ওয়ার্ল্ডে আমরা যাব, করোনা হয়তো এক্সপার্টদের ওপিনিয়ন যে করোনা আমাদের যে আরেকটা যে রোগ আছে, এইডস রোগ আছে, ওইভাবে থাকবে, করোনা নিয়ে আমাদের থাকতে হবে।
তো আমাদের সেই একইভাবে আমাদের টেকনোলজিটা আমাদের সাথে রাখতে হবে এবং টেকনোলজির মাধ্যমেই এই লিডারশিপ ডেভেলপমেন্ট হতে হবে। আরেকটা যে জিনিস আছে সেটা আমি প্রথম সেশনের সাথে বলছি যে লিডারদের আরেকটা গুরুত্বপূর্ণ আছে যে আমাদের ট্রেনিং হাব, যে আমাদের ট্রেনিংটা ভার্চুয়াল ট্রেনিং আমাদের হতে পারে, যে ফিজিক্যাল ট্রেনিং দিতে গেলে আমাদের অনেক ধরনের লাগবে, সেট আপ লাগবে, সেটা আস্তে আস্তে হবে। তো ভার্চুয়ালি আমাদের অনেক ধরনের ট্রেনিং আমাদের আমরা আয়োজন করতে পারি, সেটা 20 মিনিটের হোক, 25 মিনিটের হোক, 30 মিনিটের হোক, এইভাবে 45 মিনিটের হোক, 50 মিনিটের হোক। আমরা এই লিডারশিপ ডেভেলপমেন্টের উপরে বিভিন্ন ধরনের জব অপরচুনিটির উপরে, জব সেক্টরের উপরে, স্কিল, নলেজ, কোয়ালিফিকেশন, কম্পিটেন্সি, এই যে টপিক গুলো আছে এগুলোর উপরে, ক্যারিয়ার প্ল্যানিং, তারপরে মাইন্ড ম্যাপিং, এগুলোর উপরে আমরা এই শর্ট সেশন আমরা আমাদের যারা পরবর্তী যে প্রজন্ম, আমাদের যে ইয়াং জেনারেশন, তাদের জন্য আমরা এই ধরনের অপরচুনিটির ব্যবস্থা করতে পারি। তো আমার পক্ষ থেকে এই প্রথম সেশন এতটুকুই। আজ আলোচক থেকে ধন্যবাদ, আমার বন্ধু কবির সাহেবকে ধন্যবাদ, জাহাঙ্গীর সাহেবকে ধন্যবাদ। এরপরের সেশনে আবার বলার সুযোগ হলে আমি আবার বলবো। ডক্টর শেখ রহিম, আপনি যথার্থই বলেছেন। আমরা লিডার্স ফোরাম আমরা মনে করি টিচাররা হচ্ছে মাদার অফ লিডার। হ্যাঁ, ইনফ্যাক্ট আপনার সুচারু বক্তব্য এবং গোছানো যে কথাগুলো অবশ্যই লিডার্স ফোরাম মনে রাখবে। লিডার্স টকের আজকে 6ম পর্ব, 6ঠ পর্ব লিডার্স টকের প্রায় এখানে প্রায় 30 জন লিডার এসেছেন। আপনারা হচ্ছেন আর 5 জন এসেছেন, এই সব মিলে 35 জন লিডার এসেছেন এবং অ্যাডভাইস দিয়ে গিয়েছেন। তো ধন্যবাদ শেখ আব্দুর রহিম, অনেক গোছানো কথা বলেছেন। আমরা অবশ্যই বা আমাদের রিকমেন্ডেশনের রাখি এবং রাখবো। হ্যাঁ, আমরা প্রত্যেকেরই রিকমেন্ডেশন রেখেছি ফ্রম দ্য বিগিনিং থেকে, যে যারা বলে গিয়েছেন আমরা মোটা দাগে তাদের সব রিকমেন্ডেশন রেখেছি এবং আমরা রিসার্চ করছি, আমাদের টিমের সঙ্গে কথা বলছি, বসে আমরা চেক করছি। তো এ পর্যায়ে আলিয়া আপা, আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, তারপরে আমি আপনাকে কাছে যাচ্ছি। আর পরে নাজমুল ভাই যেহেতু সাইকোলজিস্ট এবং সবকিছু মিলে উনি একটু বিচার বিশ্লেষণ করবে। আমি আলিয়া আপাকে বলছি, আলিয়া আপা একটা ফ্যাশন ইয়েতে আছেন, বড় একটা গ্রুপে কাজ করছেন, তো আপনার এইচআর এর সঙ্গেই রিলেটেড আপনি। হ্যাঁ, আর আপনার সব লিডারদেরকে আপনি নার্সিং করেন বা সবকিছু করেন, রিকগনিশন বলেন, রিওয়ার্ড দেন বা আদার্স পানিশমেন্ট বলেন, সবকিছুই করেন আপনি। তো আপনার যে আশাটা বা এবং আসার পরে যা দেখছেন, হ্যাঁ, আপনার ইনভলভ কিভাবে আমাদের লিডার ফর্মকে আরো উন্নতির দিকে নিয়ে যাবে এবং কি আপনার আছে ভাবনা আছে আমাদেরকে নিয়ে একটু বলবেন প্লিজ। আনমিউট করে নেবেন একটু আলিয়া আপা, আনমিউট করবেন একটু। হ্যাঁ, আনমিউট করে নেবেন একটু প্লিজ। আপা একটু আনমিউট করে নিন একটু প্লিজ। হ্যাঁ, শিওর, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি প্লিজ। জি, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত যে ঢাকার বাইরে থাকাতে নেটওয়ার্ক রিয়েলি প্রবলেম। তো আমি জানি না আমার কথাগুলো কতটুকু ক্লিয়ার শোনা যাচ্ছে, বা হ্যাঁ, আপনি যা বলেছেন আমিও আসলে পুরোপুরি শুনতে পারিনি, পুরোপুরি বুঝতে পারিনি, বাট যতটুকু বুঝতে পেরেছি আমি শুরুতে আমার পরিচয়টা দিচ্ছি যে আমি হচ্ছে আরএমজি সেক্টরে কাজ করছি গত 18 বছর ধরে। তো এইখানে যে লিডারশিপ নিয়ে কথা হচ্ছে এটা বুঝতে পারছি যে যার যার সেক্টর থেকে লিডারশিপে আসলে কতটুকু ভূমিকা রাখা যায় বা নেক্সট জেনারেশনের লিডারশিপে আসার জন্য আসলে আমাদের যে কানেকশন, যেই পথটা খুলে দেওয়ার দরকার, তাদের জন্য যেই লিঙ্কটা তৈরি করে দেওয়ার দরকার, আসলে হয়তো আমরা এই বিষয়টা নিয়ে বেশি ফোকাস করছি, কথা বলছি। তো আমি যেহেতু আরএমজি সেক্টরে কাজ করছি, সো আরএমজি কেই ফোকাস করতে চাই যে পরবর্তীতে আমরা যে এই করোনাকালীন সময়ে যে একটা ক্রাইসিস মোমেন্ট পার করছি, অনেকের মধ্যেই হতাশা তৈরি হচ্ছে, অনেকের জব চলে যাচ্ছে, অনেকে জব সার্চ করে পাচ্ছে না, দীর্ঘদিন ধরে ওয়েট করে আছে। সো এইখানে আসলে আরএমজি সেক্টরে যারা লিডাররা আছেন তাদের জন্য বিষয়টা কিন্তু মানে খুবই একটা বিব্রতকর অবস্থা। অনেক সময় নিজের জায়গা থেকে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও করা যাচ্ছে না, হ্যাঁ, যেহেতু পারিপার্শ্বিক অবস্থাটা আসলে আমাদেরকে সাপোর্ট করছে না অনেক দিক থেকে। শুনতে পাচ্ছেন আমাকে?
হ্যাঁ, শোনা যাচ্ছে। জি জি তো এখানে যেটা বলবো যে এই মুহূর্তে আসলে প্যাশেন্সটা খুব দরকার, প্যাশেন্স এবং প্যাশন। হ্যাঁ, যে আমাদের দুই পক্ষকে, যারা লিডার আছেন এবং যারা নেক্সট জেনারেশন আছেন, ফিউচার লিডার আছেন এবং নিউ প্রফেশনালস, তাদের জন্য এই মুহূর্তে প্যাশেন্স এবং প্যাশনটা অনেক বেশি ধরে রাখা প্রয়োজন। যে আসলে সময়টা হয়তো রিয়েলি সবার জন্য ক্রাইসিস, সবাই একটু বিব্রতকর অবস্থায় আছে, বাট এই সময়টাকে আমাদের মেনে নিতে হবে। এই মেনে নেওয়াটাতে আমার মনে হয় যে দুই পক্ষেরই, যদি বলি যে এমপ্লয়ার, এমপ্লয়ি, লিডার, নিউ প্রফেশনালস, নিউ জেনারেশন, আমরা যেন এটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। আমরা খুব অস্থির অবস্থার মধ্যে কাটাচ্ছি, কি হবে, কেন হবে, আমার সাথে কেন হবে, আমার কেন এটা হবে না। সো সবচেয়ে বেশি প্রয়োজন যে এই মুহূর্তে ধৈর্যটা ধরে রেখে এই অবস্থাটাকে স্বীকার করে নেওয়া, অ্যাকসেপ্ট করে নেওয়া যে হ্যাঁ, এই মুহূর্তে এই সিচুয়েশনটা আমাদের জন্য ছিল। সো এটা একটা নর্মাল সিচুয়েশন। যতক্ষণ পর্যন্ত আসলে আমরা নর্মাল ভাবতে না পারবো, এই অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস গুলি কিন্তু সব দিক থেকেই চলতে থাকবে। যদি বলি যে এমপ্লয়াররা প্রচন্ড অস্থির যে হ্যাঁ কি হবে, আমার বিজনেস ডাল হয়ে যাচ্ছে, সো আমাকে এমপ্লয়ি কাট করতে হবে, আমার প্রতিষ্ঠান চালাতে পারবো না। পক্ষান্তরে কিন্তু ইয়াং লিডাররা বা ইয়াং প্রফেশনালরা, জব সার্চাররা, তারাও ভাবছে যে আমাদের জব অপরচুনিটি টোটালি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ফিউচার নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের দিয়ে হয়তো আর কিছুই হবে না। সো এইখানে আমি একেবারে বাস্তব, যেহেতু আমি আরএমজি সেক্টরে হাজার হাজার মানুষ নিয়ে কাজ করি, সো এই জায়গাটাতে আমাদের পেশেন্সের বিষয়টার উপরে আমি অনেক বেশি জোর দিব। আর যারা আমাদের মতো অবস্থানে আছি, লিডার আছেন, এমপ্লয়ার আছেন, তাদেরকে আসলে এই হালটা ধরতে হবে যে এই যে অবস্থাটা থেকে যে শান্ত থাকা যায়, এখান থেকেও যে কিছু হোপ আছে, এখান থেকেও যে কিছু অপরচুনিটি ক্রিয়েট হবে এবং হচ্ছে, এই যে আশার আলোটা, এটা আসলে আমাদেরকে হাল ধরতে হবে। এটা ইয়াং জেনারেশনকে, ইয়াং প্রফেশনালদেরকে ঠিক সেইভাবে গাইড করতে হবে। বাট আমরাই যদি বলি যে না, এই অবস্থাটা আমাদের জন্য খুবই খারাপ, আমাদের সামনের দিনকাল খুবই খারাপ আসছে, কি হবে জানি না, হ্যাঁ, সো এই ওয়ার্ডগুলি আমার মনে হয় যে টপ টু ডাউন আসলে এটা রিলেট করে। যে যখন আসলে আমি বলবো যে যারা এমপ্লয়ার আছেন, সিনিয়র লিডার আছেন, ওনারা যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যান, ওনাদের মুখ থেকে যখন এই কথাগুলি ডাইভার্ট হয়, সো এটা টপ টু বটম কিন্তু একটা ভাইব্রেশন হয় এবং এটা নেগেটিভ ভাইব্রেশন হয়। সো আমি বলবো যে এই মুহূর্তে আমাদের পজিটিভিটিটা ধরে রাখা খুবই প্রয়োজন, টপ টু বটম, যে দিস ইজ হ্যাপেনিং, আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং এই অবস্থাটার সাথে কোপ আপ করে আমাদেরকে চলতে হবে। দেন নেক্সটে কি হবে, হয়তো আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এই হোপটা আসলে আমাদের, যখন বিশ্বাস থাকে না, হোপ থাকে না, তখন কিন্তু আমাদের মধ্যে আর ক্রিয়েটিভিটি, নিজের যে কিছু পারফরমেন্স শো করার বিষয়টা, এটা আমাদের নষ্ট হয়ে যায়। সো আমাদের হোপ নিয়ে, একটা পজিটিভ ইন্টেনশন নিয়ে কাজ করতে হবে। তো আশা করি যে এই অবস্থা ইনশাল্লাহ এরকম থাকবে না এবং হয়তো এই অবস্থার মধ্যে আমরা আরেকটু কাম কোয়াইট ভাবে চলতে পারবো। তো আমি জানি না, সাপ্লিমেন্টে অ্যাড করি, একটু সাপ্লিমেন্টে অ্যাড করি, এইভাবে আমাদের লিডার্স ফ্রম এই ফোরামটা কিভাবে এই জায়গাটায় হোপ যে বললেন, হ্যাঁ, এটা কিভাবে আমরা কানেক্ট করতে পারি বা এনগেজ করতে পারি, এই বিষয়ে যদি আপনি একটু অ্যাড করেন। জি, কাইন্ডলি আরেকবার বলবেন প্লিজ। আমি লিডার্স ফোরাম যে ভার্চুয়াল যে ফোরামটা আমাদের, হ্যাঁ, যে এনগেজমেন্ট করছি, এটার এই হোপটাকে ধরার জন্য বা এক্সপ্লোর করার জন্য কিভাবে আমরা এনগেজ হতে পারি, এটা একটু বলবেন এই ফোরামটা। থ্যাংক ইউ। তো আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা ফোরাম তৈরি করার জন্য এবং সময় উপযোগী, এবং এই যে ক্রাইসিস মোমেন্টের জন্য আমার মনে হয় যে এটা অনেক বেশি প্রয়োজন ছিল। তবে প্রয়োজনের চেয়ে এখন আমি বলবো যে হ্যাঁ, তৈরি হয়েছে, এখন সামনের কাজটা অনেক বেশি জরুরি, যে তারা কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে, কতটুকু ইফেক্টিভনেস নিয়ে আসতে পারবেন। তো যতটুকু আমি দেখছি, রিয়েলি আমি প্রাউড ফিল করছি এরকম একটা প্ল্যাটফর্মে আসতে পেরে। এখানে আমাদের বিভিন্ন সেক্টরের
অনেক সিনিয়র লিডাররা আছেন, আমি সকলকে আসলে আমার তরফ থেকে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তো আমি মনে করছি যে হ্যাঁ, এটাই হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন সেক্টরের লিডাররা আছেন। সো ওনাদের আঙ্গিকে পজিটিভ মেসেজটা পাস করে দিতে পারেন। দ্যাট উইল বি ভেরি গুড ফর দ্য ইয়াং জেনারেশন, ফর দ্য নিউ প্রফেশনালস, যে তার সেই সেক্টরে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আমরা কিভাবে নিজেকে ধরে রাখতে পারি, কিভাবে নিজের পারফরমেন্সটাকে মিনিমাম স্ট্যাটাসে রাখতে পারি। সো এই মেসেজটা যদি প্রত্যেকটা সেক্টর থেকে আসে তাহলে আমার মনে হয় যে মিনিমাম একটা কাম অ্যান্ড কোয়াইট সিচুয়েশন থাকবে, এবং যে ফ্রাস্ট্রেশনের কথা বলছি আমরা, অস্থিরতার কথা বলছি, এই জায়গাটায় বেশ ভালো একটা কি বলে রিপল আমরা তৈরি করতে পারি। তো আমার মনে হয় যে এই প্ল্যাটফর্ম থেকে আমরা যদি স্পেশালি এক এক সেক্টর থেকে সেক্টর বেসড কথা বলি, আসলে তো আমাদের জব মার্কেট হচ্ছে বিশাল ব্যাপক, হ্যাঁ। সো সেখানে স্পেসিফিক জব সেক্টরের সিচুয়েশন কিন্তু ভিন্ন ভিন্ন। এই করোনা আঙ্গিকে কোন সেক্টরের অবস্থা কিন্তু ভালো, আবার কোন সেক্টরের অবস্থা খুবই খারাপ। সো সেই সেক্টর বেসড স্পেসিফিক্যালি কিছু গাইডলাইন, বর্তমান অবস্থা, ফিউচার কি কি অপরচুনিটি ক্রিয়েট করা যায়, এবং ফিউচার এমনও হতে পারে যে ফিউচারের জন্য নিউ স্কিল প্রয়োজন। এই অবস্থার প্রেক্ষাপটে যে স্কিলগুলি আছে, সফট স্কিল, হার্ড স্কিলের সাথে হয়তো আরো কয়েকটা স্কিল অ্যাড হওয়া দরকার হতে পারে। আমার মনে হয় যে প্রত্যেকটা সেক্টরের লিডাররা যদি এই স্পেসিফিক গাইডলাইন গুলি প্রোভাইড করতে পারি, আমরা এই মেসেজগুলি পাস করতে পারি, থ্রো করতে পারি, এবং এই ফোরামের মাধ্যমে যদি স্পেসিফিক সেশনের মাধ্যমে, স্পেসিফিক মেন্টরশিপের মাধ্যমে মেসেজগুলি পৌঁছে দেওয়া যায়, এটা ইয়াং জেনারেশনের জন্য এবং ইয়াং প্রফেশনালদের জন্য আমি মনে করি যে এটা লিডারশিপের একটা অপরচুনিটি এই মুহূর্তে এই লিডার ফোরামে তৈরি হয়েছে। দিস ইজ দ্য অপরচুনিটি, উই নিড টু অ্যাকচুয়ালি ইউটিলাইজ দিস অপরচুনিটি। থ্যাংক ইউ আলে আপা। আসলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। লিডার্স ফোরামের এই যে নেটওয়ার্কটা ভার্চুয়ালি আমরা যাচ্ছি, এবং আমাদের একটা আমরা প্রোগ্রাম করেছি, ইন ফিউচার আমরা করব, যেটা আপনারা জেনে খুশি হবেন বা আপনাদের মতামত থাকলে আবার বলবেন। আমরা টপ 10 ইউনিভার্সিটি থেকে 20 জন গ্র্যাজুয়েট বা সেমি গ্র্যাজুয়েট স্টুডেন্টকে আমরা কানেক্ট করবো আমাদের সঙ্গে। করার পর তারা আমাদের সঙ্গে কানেক্ট থাকবে এবং আমাদের সঙ্গে অ্যাক্টিভিটিতে থাকবে। দেন তার পরবর্তী যারা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, তখন আমাদের লিডাররাই তাদেরকে চুজ করে নেবেন, তাদেরকে ফর্মালি ইন্টারভিউ বোর্ডে বা এগুলো। যদি আমাদের ওখান থেকে এই 20 জন স্টুডেন্ট থেকে যদি আমাদের 5 জন স্টুডেন্ট এমপ্লয়মেন্ট হয়, এটা আমাদের সার্থক হতে হবে। আপনার কি বলেন? আমরা পরের সেশনে শুনবো এটা। তো ধন্যবাদ আলে আপা, আপনি অবশ্যই এইচআর আঙ্গিকে বলেছেন অনেক থ্রেট আছে, অনেক পেশেন্ট ধরতে হবে। তো এই সব কিছু মিলে যিনি সাইকোলজিক্যাল ভাবে আমাদেরকে বিশ্লেষণ করবেন, তাকে আমি প্রথম শেষেই রেখেছি ইচ্ছে করে। তো সবার যে কথাগুলো বলেছেন যে আমাদের পেশেন্ট দরকার, আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদেরকে নিজে চিন্তা করতে নতুন কিছু নিয়ে বা নতুন ভাবনা নিয়ে। তো আমি এ পর্যায়ে আসি নাজমুল হোসেন, একাধারে উনি সাইকোলজিস্ট এবং পড়িয়েছেন, তারপর কর্পোরেট জব করেছেন, তারপর দেশের বাইরে বিভিন্ন মানুষের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, নিয়েছেন। তো আপনার যে অভিজ্ঞতা, আমাদের এখানে সংযুক্ত হলেন, হওয়ার পরে আপনি ভিজিট করছেন এবং সংযুক্ত ছিলেন সবসময়, আমি দেখছি। হ্যাঁ, তো সবকিছু মিলে আপনার কি পরামর্শ আছে এই লিডার্স ফোরামের ভবিষ্যৎ কর্মপরিকল্পনায়? আপনার কি পরামর্শ আছে একটু প্লিজ বলবেন। ধন্যবাদ নাজমুল হোসেন। Okay, first of all, basically, I'm really delighted to be invited here, and I would like to thank Mr. Founder, Mr. Kobir, and also co-founder, Mr. Jahangir Hussain, and also distinguished guest, Dr. Sheikh Rahim, Mr. Sushil Ghosh, and Shahidul Haq, and also Alia Akhtar Apa. I would like to give you salam and also শুভেচ্ছা দিয়ে শুরু করতে চাই আমার কথা। আপনারা আসলে খুবই চমৎকার ভাবে বলেছেন and appropriate basically, and I think you are so knowledgeable basically, and also I'm really feeling grateful to be connected with you guys as well. So আসলে আমরা
লিডারশিপ ফোরামটার আসলে অনেক দরকার ছিল, খুবই জরুরি একটা বিষয় ছিল, যেটা বাংলাদেশে আমি কখনো দেখি নাই, খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য এই যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে, এটার মাধ্যমে আসলে অনেক কিছু করা যায়। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে নেতা বা নেতৃত্ব দানের মাধ্যমেই আপনার একটা শুধু শিপকে না, অর্থাৎ আমরা যেমন একটা শিপ পরিচালনা করি, একজন ক্যাপ্টেন শিপটা চালায়, এই দক্ষ একজন ক্যাপ্টেনের অভাবে ইচ্ছে করলে জাহাজটা ডুবেও যেতে পারে, ইচ্ছে করলে জাহাজটা কোথাও আপনার পাথর বা চরের উপর উঠে গিয়ে বিপদগ্রস্ত হতে পারে। শুধু তেমনি শিপই না, আসলে আমাদের সংগঠনগুলা শুধু সংগঠন না, আপনার যোগ্যতম এবং যোগ্যতম, আমি এজন্য বলছি যে যোগ্যতা তো সবারই আছে, যোগ্যতম নেতৃত্ব যদি আসে তাহলে একটা দেশও সমৃদ্ধিশালী হতে পারে আর কি। তো আমরা সাধারণত আসলে বাংলাদেশে যেটা আমি দেখেছি কাজ করার ক্ষেত্রে, যে নেতা বা নেতৃত্ব বলতে অথরিটিয়ান টাইপটা বোঝায়, কিন্তু আসলে বিভিন্ন তখনই আমরা খেয়াল করেছি যে আসলে নেতৃত্ব তো অনেক টাইপের হইতে পারে, যে আপনার ডেমোক্রেটিক লিডারশিপ হইতে পারে, তারপর হইলো কমিউনিকেশন বেসিস নেতৃত্ব হইতে পারে। তো আমাদের দেশে আমি খেয়াল করেছি যে ওই অথরিটিয়ান নেতৃত্বটাই আমরা বেশি প্র্যাকটিস করি আর কি। তো যেটা আসলে কতটুকু কাজ হচ্ছে আমি জানি না, অনেক অংশে হয়তো কাজ হয়, কিন্তু অনেকাংশে আপনার কাজের সফলতাটা আমরা লক্ষ্য করতে পারি না। যেমন দেখবেন যে আমরা হয়তো লিডার বা ম্যানেজার যদি অফিসে না থাকে, আমরা কিন্তু আসলে ফ্রুটফুল কাজ করি না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে পাহারাদার বসিয়ে রাখে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করি। তো এখন কথা হলো যে আমরা আসলে কিভাবে কাজ বা কি ধরনের নেতা বা নেতৃত্ব দানের চেষ্টা করতে পারি, সেই নেতৃত্বই আসলে ইফেক্টিভ হবে যদি একজন ম্যানেজারের অনুপস্থিতি সত্ত্বেও একজন ওয়ার্কার বা তার কলিগই আমরা বলি, সে যদি কাজ করে। এবং মজার ব্যাপার হলো যে আমরা যখন বিদেশে এসেছি, আপনারা নিশ্চয়ই জানেন যে এই ব্রিটেনেই আসলে শিল্প বিপ্লবের মাধ্যমে আপনার বিপ্লব ঘটে অনেক পরিবর্তন হয়েছে। তখন আপনার এই ব্রিটেনেই আসলে 3টা শ্রেণী তৈরি করেছে, উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী এবং শ্রমিক শ্রেণী। সেই ব্রিটেনই দেখেন আমরা এখন কিন্তু পরিবর্তন করে দিয়েছি। জাস্ট যেমন আমার অফিসের যদি উদাহরণ দেই, ইউ ডোন্ট মাইন্ড দ্যাট আই ইউজ টু ওয়ার্ক এজ এ স্পেশালিস্ট। সো আমার অফিসের আমার জন্য ধরেন একটা চেয়ার আছে, অফিস আছে। আমি রুগী দেখার জন্য, আমি যেহেতু সাইকোলজিস্ট, রুগী দেখতে হয় আমাকে, রুগী এসে বসে, আলাদা একটা রুম আছে। কিন্তু আমার যে ক্লিনার, সে তার কিন্তু রুম ফ্যাসিলিটিস নাই, সে যেহেতু রুগী দেখতে হয় না, কিন্তু সে তার কাজ ক্লিন করে সে চলে যাচ্ছে। কিন্তু খেয়াল করে দেখবেন যে যখন অফিসে সেও আসে, আমিও আসি, তখন সে আমার নাম ধরে বলে, হাই নাজমুল, হাউ আর ইউ। আমি বলি, হাই গালা, ইউ আর রাইট, হাউ আর ইউ ডুইং। এই যে এখানে আসলে এখন তারা দেখেন শ্রমিক শ্রেণী, উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী থেকে তারা কিন্তু বের হয়ে গিয়েছে। এখন তারা আসলে শিল্প নির্ভর থেকে শেষ করে তারা কর্ম নির্ভরে চলে গিয়েছে আর কি। তো যেটা দেখেন তার কর্ম, সে কর্ম করছে, আমাকে বস বা স্যার এসব বলার তার দরকার হচ্ছে না, আমাকে সে নাম ধরে ডাকছে, আমি তাকে নাম ধরে ডাকছি, কলিগ সুলভ আচরণ। কিন্তু তার বস হিসেবে আমি, সে যদি তার কাজটা যদি প্রবলেম করে, কাজটা যদি ফাঁকি দেয়, তখনই আমি তাকে বলতে পারি যে তোমার ক্লিনিংটা ঠিক মতো হচ্ছে না। এবং সেম আমার যে বস, সেও কিন্তু বসও কিন্তু আমার সাথে সেই বসিং সুলভ আচরণ, আমরা যেটা তথাকথিত বুঝি সেরকম করে না। আমরা কলিগ সুলভ আচরণ, আমরা সহকর্মী সুলভ আচরণ করি, অর্থাৎ আমরা আলোচনার ভিত্তিতে কাজ করি। এবং আপনার একজন চমৎকার ভাবে উল্লেখ করেছেন যে মোটিভেশন সিস্টেম, দিস ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। সো আমরা খেয়াল করি যে আমরা মনে হয় মোটিভেশন 2 ধরনের হইতে পারে, রিএনফোর্সমেন্ট, পজিটিভ রিএনফোর্সমেন্ট এবং নেগেটিভ রিএনফোর্সমেন্ট। এইটা হলো গুড প্র্যাকটিস। পজিটিভ রিএনফোর্সমেন্ট হলো যে তুমি যদি এই কাজগুলো করতে পারো তাহলে তোমার একটা প্রমোশন হবে বা একটা ইনক্রিমেন্ট হবে। আর নেগেটিভ রিএনফোর্সমেন্ট বলতে আমরা অনেক সময় বুঝি তাকে ডিমোশন দিয়ে দেওয়া বা তাকে বেতনটা কমিয়ে দেওয়া, এটা মনে হয় নেগেটিভ রিএনফোর্সমেন্ট। আসলে তা নয়। নেগেটিভ রিএনফোর্সমেন্ট হলো ধরেন তার হচ্ছে যে হয়তো 5টায় সে অফিস থেকে যাওয়ার কথা, তাকে বলা হলো যে তুমি 5টায় তো যেতে পারবো না, তুমি 7টা পর্যন্ত থাকো, কারণ তোমার কাজগুলো শেষ করতে হবে, কমিউনিকেশনের ভিত্তিতে আর কি।
তো এই যে স্টাইল গুলা এসব দেশে অনেক চেঞ্জ হয়েছে, এগুলা আমাদের দেশে অনেক চেঞ্জের দরকার আছে বলে মনে করি আর কি। তারপর আপনারা যথার্থই বলেছেন যে কোয়ালিটি অফ লিডারশিপ উই মাস্ট বি এনশিওর, যে কি কোয়ালিটি হইতে পারে একজন লিডার। আমরা মনে করি যে রাগ বা চিৎকার চেঁচামেচি করলে বা ভয় দেখালে সম্ভবত ভালো লিডারশিপ হওয়া যাবে বা লিডার হওয়া যাবে, সেটা আসলে এখনকার যুগে হচ্ছে আর কি, চেঞ্জ হচ্ছে। এবং টেকনোলজিক্যালি আমাদেরকে অনেক সাউন্ড হইতে হবে, এবং স্পেশালি যারা ইয়াং এজে আছে তারা টেকনোলজি ফ্রেন্ডলি লিডার, বাট যারা একটু মধ্যবয়স্ক তারা হয়তো টেকনোলজিক্যালি ফ্রেন্ডলি না, যেটা তাদেরকে আরো আপগ্রেড করা দরকার হইতে পারে। তো আমি এই ফোরামের মাধ্যমে অনুরোধ করব যে এই যে টেকনোলজিক্যাল এবং আসলে আপডেটেড যে নেতৃত্বের যে গুণাবলী, ওইসব বিষয়গুলো ভিত্তিকগুলো ট্রেনিং এর আয়োজন করে সিপিডি কন্টিনিউ প্রফেশনাল ডেভেলপমেন্ট আয়োজন করার ব্যবস্থা করা। অলরেডি ইউ মেনশনড অলরেডি দ্যাট ইউ হ্যাভ দ্যাট টাইপ অফ আইডিয়া and you will implement soon, so that is really nice. And basically I would like to thank you for another point that you are working as a bridge to abroad and also our nation. This is really great. I would like to thank you and again. So basically আমরা খেয়াল করেছি, আপনারাও খেয়াল করেছেন যে Bangalore, that's a computer city of the India. They are ruling all the country. কিন্তু how it possible? এটা পসিবল হয়েছে, এবং থার্ড জেনারেশন ইন্ডিয়ান এনআরআই বলে, নন রেসিডেন্স ইন্ডিয়ান থার্ড জেনারেশন, তাদের দাদা এসেছিল এসব দেশে, কিন্তু ওইসব ছেলেপেলেরা নাতিরা এসব দেশে জন্মগ্রহণ করে তাদেরকে কি করলো সরকার, ইন্ডিয়ান সরকার বলল আসো তোমরা দেশে ফিরে, আমরা তোমাদেরকে ফ্যাসিলিটিস দিচ্ছি। তো এই যে ফ্যাসিলিটিস দিচ্ছি, এই যে আমন্ত্রণ জানাইলো, তারা দলে দলে পঙ্গপালের মতো, এখন যে আপনার পাকিস্তান বা ভারতে পঙ্গপাল, তো তখন থার্ড জেনারেশন এই পঙ্গপালের মতো আপনার ভারতে ফিরে গিয়েছে, এবং তাদেরকে স্পেশাল একটা জায়গা করে দিয়েছে ব্যাঙ্গালোর। ইউ ক্যান সেট আপ ইউর বিজনেস অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট, উই আর প্রোভাইডিং অল থিং, ডোন্ট ওয়ারি, জাস্ট গিভ আস সামথিং। এটাই ছিল তাদের কথা। এবং দেখেন আজকে কল সেন্টার গুলা, সারা বিশ্বের কল সেন্টার গুলা আজকে আমি আমার ব্যাংকে লন্ডনে ফোন দিই, এটা চলে যায় ব্যাঙ্গালোরে। আমি আমার টেলিফোনকে ফোন দিই, টেলিফোন কোম্পানি এটা চলে যাচ্ছে আপনার আপনার ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে। তো এটা কিভাবে পসিবল হয়েছে থার্ড জেনারেশন? তো আপনার এই উদ্যোগকে আমি আসলেই সাধুবাদ জানাই, যে আসলে আমাদের শুধু এনআরআই না, এনআরবি আছে, অনেক এনআরবি আছে, জ্ঞানী গুণী দক্ষ, দেশে বিদেশে ডিগ্রিধারী, এবং তারা অনেক অভিজ্ঞ, অনেক জায়গায় কাজ করে। তো এদেরকে আপনারা যে রেখেছেন, আমি দেখেছি যে মিস্টার বুলবুল, হি ইজ ব্রিলিয়েন্ট অ্যাজ ওয়েল, সো ইউ কল্ড হিম, and also I think that আপনি আরো অনেককে ডাকবেন। তো দেশের যে বিদেশের এই যে নেটওয়ার্কিং এবং এই যে ব্রিজ হিসেবে আপনি কাজ করছেন, এটা খুবই চমৎকার। আমি দেশে অনেক কিছু করতে চেয়েছিলাম, ধরেন শিল্প কারখানা বা অন্য কিছু সাইকোলজিক্যাল সেক্টর, বাট রিয়েলি ডিফিকাল্ট টু কোপ উইথ দ্য পলিসি অ্যান্ড অলসো অ্যাডমিনিস্ট্রেশন। বাট অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ অ্যাজ ওয়েল, আমি চিন্তা করি যে আই নিড টু ফিডব্যাক টু মাই কমিউনিটি। কারণ এই দেশে আমি যেমন খিলা গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছিলাম, আমি সরকারি টাকায় পড়েছি, আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম, সরকারি টাকা পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারি টাকা পড়েছি, এই কৃষকের শ্রমিকের টাকা দিয়ে পড়ে এসে আজকে আমি এদেশের বাতাস খাচ্ছি, আমি ভালো আছি। তো আমার দেশের দিকে আমাকে অবশ্যই তাকাইতে হবে। এখন যদি বলেন যে আপনারা বিশ্বাসঘাতক, না, সেটা আমরা বলবো না। কারণ যেমন আপনারা পরিচয় দিচ্ছেন যে আপনারা অনেক জায়গায় কাজ করেছেন, আমিও আসলে দেশে থাকতে একসাথে 10টা প্রতিষ্ঠানে কাজ করতে হয়েছে আমাকে। যেমন আমি 2005-এ যখন দেশে ছেড়েছি, you will be mind if I share my experience, my past experience, isn't it, Mr. Kabir? Shall I tell my history? Okay, thank you. আমি আসলে মেরি স্টোকস ক্লিনিক, তারপর সোশ্যাল মার্কেটিং কোম্পানি, নাজমুল ভাই একটু শর্ট করে বলবেন, হ্যাঁ আমরা আবার পরে আসব। তো জি, নো প্রবলেম এট অল, নো প্রবলেম, থ্যাংক ইউ। আপনারা সবাই প্লিজ, থ্যাংক ইউ। তো আপনার ঢাকা কলেজে আমি পড়িয়েছি, যাই হোক, একসাথে আমি যখন দেশ ছাড়ি 10টা প্রতিষ্ঠানে কাজ করতে হইতো। তো এই যে আমি 10টা প্রতিষ্ঠান ছেড়ে এসে আমি কিন্তু 5টা ছেলের জায়গা কিন্তু শূন্য করে দিয়ে এসেছি, এবং এদেশে এসে ইন্টারন্যাশনালি প্রতিযোগিতা করে আমি একটা পোস্ট নিয়েছি। এই পোস্টটা হয়তো অন্য কেউ নিত। তাহলে এখন কি হচ্ছে, দেশে গেলে আমি পড়াচ্ছি, আমি সময় পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি ফ্রি, আমি
সাবেক পিজি হসপিটাল বা বিএসএসএমইউ তে পড়াচ্ছি। আমি হয়তো এদেশে না আসলে কিন্তু আপনারা আমাদেরকে ডাকতেনই না। হ্যাঁ? তো এই যে ডাকছেন এটা খুবই ভালো প্র্যাকটিস এবং এর মাধ্যমে আমি আপনাদেরকেও বলবো, if you have that facilities, get a exposure, get a training from abroad and then go back to country. And I'm willing to go back as well. And this is my hardest request. And also this could be very respectful and prospective প্ল্যাটফর্ম টু ওয়ার্ক টুগেদার। এখন আমরা যদি দেশে ফিরে যাই, আমরা বসে আছি আসলে দেশে ফিরে যাওয়ার জন্য। আমাদের প্রাণটা আসলে দেশে থাকে, আমাদের দেহটা থাকে এদেশে আর কি। তো সুযোগ পেলে আমরা দেশে যাব, আপনারা এবং আমরা সবাই মিলে এদেশকে সুন্দর করে গড়ে তুলতে হবে। এই জন্য আমাদের লিডার দরকার, যোগ্য এবং সৎ লিডার। অসৎ লিডার দিয়ে আসলে সংগঠন, সমাজ বা রাষ্ট্র ভালো হইতে পারে না। আমি এখানে এটুকুই এখন শেষ করব। Thanks for my opportunity. Give me opportunity. Thank you very much. ধন্যবাদ ধন্যবাদ নাজমুল ভাই। আসলে যেটা বলেছেন যে ব্রিজ চেষ্টা করছি ব্রিজটাকে সবার মাঝে, আপনারা যে যেখানে আছেন বা যারা শুনছেন যেখানেই আছেন কানেক্ট হতে পারেন আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমরা একাধারে প্রায় যেহেতু লাইভ চলছে বা রেকর্ডিং থেকে এটা অনেক ভিউয়ার্সরা দেখেন, 2K হয়েছে লাস্ট প্রোগ্রামগুলো বা আরো প্রোগ্রামগুলো, তো আপনারা শেয়ার করতে পারেন। ধন্যবাদ নাজমুল ভাই। আসলে আপনার যে দেশে বিদেশে অভিজ্ঞতা সবকিছু মিলেই একটা সুচারু এবং গঠনমূলক কথা বললেন লিডার ফোরাম সম্পর্কে এবং আমাদের করণীয় সম্পর্কে। তো আমি কো-ফাউন্ডার জাহাঙ্গীরকে কিছু ধন্যবাদ বা আপনার কিছু তাকে শেয়ার করবেন। জাহাঙ্গীর অল্প করে, আপনি একটু অসুস্থ আমি মনে দেখছি, একটু হ্যাঁ শেয়ার আমি করবেন। আসলে একটু অসুস্থ, তারপরেও আমার যেহেতু প্রোগ্রামে ধন্যবাদ আসা আপনাকে। হ্যাঁ, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনারা যারা এসেছেন আমাদের এই লিডার্স ফোরামের সাথে, বিশেষ করে আজকে সুশীল ঘোষ কিংবা শেখ রহিম, নাজমুল ভাই, রাশেদুল হক ভাইকে এবং আলিয়া আপাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি খুব শর্টে একটা কথা বলতে চাচ্ছি যে আজকে এই যে আমরা এখানে 7 জন মানুষ আছি, এই 7 জনের অভিজ্ঞতা যদি 100 বছর হয়, তাহলে আমরা রেগুলার সেশন করছি, আমরা 1000 বছরের অভিজ্ঞতা দিয়ে এই লিডার্স ফোরামকে অনেক দূরে নিয়ে যেতে চাই। এই কারণে দরকার আপনাদের সকলের সহযোগিতা এবং আপনারা আমাদের সাথে কানেক্টিং থাকার চেষ্টা করবেন এবং আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিবেন যে আমরা কি করলে আসলে কিভাবে আমরা লিডার্স ফোরামকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই বলে আমি আমার শর্ট বক্তব্য শেষ করছি, কারণ আমি আসলে শারীরিকভাবে অসুস্থ, কথা বলতে একটু সমস্যা হচ্ছে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জাহাঙ্গীর। আসলে আবারও বিনীত অনুরোধ সবাইকে কানেক্ট থাকার জন্য। তো আমি এ পর্যায়ে আসি, আমরা যে কথা আলোচনা করলাম এর কিছুটা সারাংশ বা মোটা দাগে যদি আমরা বিশ্লেষণ করি এই কর্ম বা আমাদের মিশন ভিশনকে নিয়ে, আমি আবার একটু শুরু করছি সুশীল চন্দ্র ঘোষকে দিয়ে। স্যার আপনি একটু বলবেন যে আমরা যে ডিসকাশন করলাম আমরা 5 জন মিলে, তো এই ব্যাপারগুলো মোটা দাগে যদি আপনি বলেন যে লিডার ফোরামে কি কি আর এঙ্গেজমেন্ট হতে পারে। ধন্যবাদ। সুশীল চন্দ্র ঘোষ আনমিউট করবেন, একটু আনমিউট করে নেবেন স্যার, একটু আনমিউট হবেন মাইক্রো। থ্যাংক ইউ স্যার, শোনাচ্ছি। Can you hear me? শিওর স্যার। ওকে, যদি একটু দয়া করে আবার রিভিউ করেন, আমি এটা didn't hear you. That's why. আমি স্যার আবার বলছি আপনাকে যে আমরা যে এতক্ষণ ডিসকাশন করলাম আমাদের ফিউচার প্ল্যান নিয়ে, লিডার্স ফ্রম কিভাবে কানেক্টেড হয়ে বা কিভাবে আরো উত্তর কাজ করবে বা এই প্ল্যানিংটা বা অ্যাডভাইস নিয়ে, তো মোটা দাগে যদি আপনার মনে হয় যে না এই জায়গাগুলো এমফাসিস করা দরকার, জাস্ট মোটা দাগে আপনি 2 মিনিটের মধ্যে বলবেন, আমরা পরবর্তী সেশনে যাব। ধন্যবাদ। ওকে, আসলে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। আপনি যে সিলেক্টিভ পিপলকে এখানে এনেছেন তারা অনেক অনেক নলেজেবল স্ব ক্ষেত্রে এবং ওভারঅল আমি বলবো আমার মনে হয় কি জানেন, এখন ওনাদের কথা শুনে মনে হয় আমি খুবই খুবই নগণ্য, যে আমি কিছুই জানি না। সো আমি মনে হয় আর কিছু বলার নাই অ্যাকচুয়ালি। সেই জন্য মানে এত কথা ওনারা কানেক্ট করেছে, এখানে এত ইনপুট দিয়েছে, এগুলো যদি আমি এক্সপ্লেইন করতে যাই তাহলে আপনার অনেক দিন লাগবে এক একজনের কথা। সেই জন্যই বলছি, মনে হয় সব বলা শেষ। কানেক্টিভিটি এবং ব্রিজের কথা বলেছেন ওই আমাদের যে অ্যাব্রডে থাকেন ভাইজান, উনি
মানে ব্রিজ কানেক্ট করে দিবে কার সাথে। আমার যে ট্রেডিশনাল, আমরা যারা ভ্যালুস ক্যারি করি, ট্রেডিশন যারা হেরিটেজ ক্যারি করছে বা মিডে এসে আমাদের এই যে একটা সার্টেন লেভেলে আমাদের সাথে কানেক্ট করছে, যারা এই থার্ড জেনারেশনের কথা উনি বললেন বেঙ্গালুরে, বা আমাদের দেশের অনেক ছেলে ব্রিলিয়ান্ট আছে যারা এই জেনারেশনে পা দিয়েছে, তাদের সাথে এই ব্রিজটা কানেক্ট করতে হবে, তাদের টেকনোলজিটা নিতে হবে, তাদের এক্সপেরিয়েন্সটা আপনার বা আমার, আর তার এই টেকনোলজির যে ব্লেজিং অফ টেকনোলজি সেটা ব্লেন্ড করে আউটপুটটা আসবে। যদি বৃদ্ধ লোকের কাছে আপনি বুদ্ধি নেন, আমার প্যারেন্টসের কাছে, আপনি পিএইচডি হোল্ডার বা আপনার প্যারেন্টস গ্রাজুয়েট বা যে কোনো কাজে গেলে ওই বৃদ্ধ লোকের, আমার বাবা মার কাছে আমি যে জিজ্ঞেস করি, বাবা মা এই কাজটা করতে যাব, আমি এমআইটির পিএইচডি বা হার্ভার্ডের পিএইচডি, wherever I had done my education, but my root is my parents. So আমি ওটার সাথে লিঙ্ক করি এখন যে ওই টেকনোলজি যে ব্লেজিংটা এই ইয়াং জেনারেশনের কাছে থাকছে, আর এই নলেজটাকে ব্লেম করছে এক্সপেরিয়েন্স দিয়ে যারা আমাদের মতো মানে গোয়িং টু এইজেড। সো এই দুটোর মাঝে যদি ব্রিজ ক্রিয়েট করতে পারে কানেক্টিভিটি, সেটা ভার্চুয়ালি হোক ফিজিক্যাল হোক, যেহেতু আমরা ভার্চুয়াল নিয়ে বেশি ডিজিটালাইজেশন কথাই বলছি, এখানে অপরচুনিটি, আমি রিসেন্ট যে স্ট্যাটিস্টিক্স আপনাকে দিই, ওই যে আপু বললেন যে অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, ইয়েস, আপনি যদি মেডিসিন সেগমেন্টে দেখেন ইন্ডাস্ট্রিতে, এখানে হিউজ অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। আপনি যদি ডিভাইসে দেখেন হিউজ অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। যদি এই যে জুমের কথা বলেন, আমরা মাইক্রোসফট টিমের সকাল 9টা থেকে সিঙ্গাপুরে আমার বস থাকে, আপনি জানেন, আপনাদের ব্যাংকের চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব আইজাল কায়সার স্যার, ওনার সাথে মিটিং করে আসলাম। এটাও ব্লেজিং অফ টেকনোলজি। সো এটা আমি প্রায় বুড়ো হয়ে গেছি, আমি হয়তো কম বুঝি, আমার আমি একটু অ্যাড করি স্যার। জি বলুন। যে 60 পর্যন্ত স্যার আপনি ইয়াং, আই থিঙ্ক আপনি, হ্যাঁ এটা আমার কথা না, আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির একজন আইকন আছেন মাহবুবুর রহমান সাহেব, হ্যাঁ নিশ্চয় তার ব্যাংকের এমডি, উনি গত একটা প্রোগ্রামে আমি দেখছিলাম, তো উনি বলছেন যে বিলো 60 পর্যন্ত বা 60 পর্যন্ত মানুষ ইয়াং থাকে, তো দ্যাট আপনি স্যার ইয়াং আছেন, হ্যাঁ তো আপনার কানেক্ট, জি আরো কানেক্টিভিটি যেটা আছে বা আমাদের যে আমাদের পাচ্ছি ব্লেসিং পাচ্ছি, এটা নিয়ে আরো আবার আসবে, আর কিছু স্যার আরো কিছু থাকে যদি স্যার। সেটাই বলছি, ওই যে অপরচুনিটি, অ্যামাজন রিসেন্ট 2 লাখ অপরচুনিটি মানে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করছে। অ্যামাজন তো টেকনোলজি বেস ইন্ডাস্ট্রি, ওটা যেমন একটা ব্লেজিং, সেই বলে না ক্রাইসিস ক্রিয়েটস অ্যান অপরচুনিটি। করোনাকে ভয় না করে, যেটা হলো করোনার সাথে বসবাস করে আমাদেরকে ফাইটিং করতে হবে, ফাইটিং এর মাধ্যমে আমরা ওই যে জয় করব একটা গান আছে না, আমরা করব জয়, তো ওই আমরা জয়ই করব, এটাই আমার কনক্লুশন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এ পর্যায়ে আসি রাশিদুল হক ভাইয়ের কাছে, আপনার যদি বিশ্লেষণ কিছু থাকে আমাদের প্রথম সেশনের যে কথাগুলো বা আলোচনা বা অ্যাডভাইসগুলো হলো, যদি মোটা দাগে বলেন, আমরা পরবর্তী সেশনে যাব করোনা কি দিল কি পেলাম আমরা করোনা নিয়ে। ধন্যবাদ রাশিদুল হক। ধন্যবাদ রকন। একটু আগে সুশীল দা যেটা বলছিলেন, আমি শুধু ওনার সাথে ইকো করতে চাই। আসলে আমি গত 1 ঘন্টা 15 মিনিট আমি আসলে অনেক মানে শুনছিলাম খুব মুগ্ধ হয়ে, এবং যেটা আমি শুরুতে বলছিলাম যে আমার যে এক্সপেকটেশনটা যে এই ফোরাম থেকে অনেক কিছু জানার এবং শেখার ইচ্ছা আছে, সেটা কিন্তু অলরেডি সত্য হতে আগেও আমি শুরু করেছে, এবং এখনো এই আজকের এই ডিসকাশন থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু শুনলাম এবং অনেক কিছু জানার থাকছে, বিকজ শেখার কোনো শেষ নেই। তো আমাদের যারা বিজ্ঞ আলোচক আছেন, ওনারা অনেক চমৎকার ভাবে খুব সুন্দর ভাবে প্রতিটা পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে যে এক্সপ্লেন করেছেন, যে সেক্টর আছেন সেই সেক্টর থেকে। আমি আলটিমেটলি যদি সামারাইজ করতে চাই, আমি যেটা মনে করি সেটাই যে আসলে এই কোভিড-19 পরিস্থিতি আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে, এখানে আসলে আমাদের এফিসিয়েন্সিটা বাড়ানো ছাড়া, এবং আমরা যেটা কর্পোরেট ওয়ার্ল্ডে খুব কমন একটা কথা বলি যে কস্ট মিনিমাইজেশন এন্ড এফিসিয়েন্সি ম্যাক্সিমাইজেশন, তো এই দুটো জায়গাতে আসলে আমাদেরকে এখন মেইন ফোকাসটা করতে হবে ফর আওয়ার সার্ভাইভাল, ফর আওয়ার বেটারনেস, ফর আওয়ার সাকসেস এন্ড টু অ্যাচিভ আওয়ার গোল। তো এই দুটো জায়গায় যদি কাজ করতে হয় এই পরিস্থিতিতে, আমি মনে করি এখানে সব থেকে ইম্পর্টেন্ট রোলটা প্লে করতে পারে আমাদের ক্রিয়েটিভিটি এবং টেক সার্ভিনেস। কারণ করোনা আমাদেরকে শিখিয়েছে যে ঘরে বসে অফিস করা যায়। আমরা কিন্তু বাংলাদেশে
যেটা হয়তো দেশের বাইরে আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমি ইউএসএ তে দেখেছি, ওখানে যে ঘরে বসে কাজ করাটা একটা কমন একটা তাদের প্ল্যাটফর্ম, এটা কমন প্র্যাকটিস। বাট বাংলাদেশে কিন্তু আমরা হয়তো আজকে থেকে 6 মাস আগেও চিন্তা করতে পারিনি যে এত একটা হিউজ সংখ্যক কর্পোরেটস বা এক্সিকিউটিভস তারা ঘরে বসে কাজ করতে পারে, বা বিভিন্ন প্রফেশনালস ঘরে বসে কাস্টমার সার্ভিস দিচ্ছে, সব কাজ করছে। যে বাংলাদেশের মতো আমাদের এই একটা সোশিও ইকোনমিক কন্ডিশনের মধ্যে, তো করোনা কিন্তু আমাদেরকে কিছু জিনিস শিখিয়েছে যে আসলে আমরা সবকিছু যেভাবে চিন্তা করতাম বা করেছি বা করি, আসলে কিন্তু আমাদের অন্যভাবেও সবকিছু চিন্তা করার উপায় আছে। তো যেটা আমি একটু আগে বলছিলাম, যেমন আমাদের এই সোশ্যাল মিডিয়া বা আমাদের জুম এই ধরনের প্ল্যাটফর্মে আমরা এখন যে ডিসকাশনটা করছি, আমরা যদি এই ডিসকাশনটা এখন লাইভ বা ইন পার্সন করতাম কোনো একটা স্পেসিফিক ভেন্যুতে বা কোনো একটা স্পেসিফিক জায়গাতে একটা সার্টেন টাইমে, সেখানে দেখা যেত আমাদের যে ব্যস্ত জীবন, হয়তো সবাই সেটা হয়তো এত সুন্দর একটা সেশন সবাই হয়তো এনজয় করতে পারতো না, কারণ হয়তো সবার ব্যস্ততা বা যাওয়া আসার সময় বা সেখানে একটা ভেন্যুতে উপস্থিত থাকা, দেয়ার আর সো মেনি কমপ্লিকেশনস এন্ড ফর্মালিটিস। সো এইভাবে আমরা করোনা মানে যদি ভালো দিকগুলো, এখানে আমি ভালো দিক বলতে মিন করছি যে আফটার অল দ্য স্যাক্রিফাইসেস হোয়াট উই হ্যাভ লার্ন, এই লার্নিংটাকে যদি আমরা কাজে লাগাতে পারি করোনা থেকে, এই ক্রিয়েটিভিটি, এই টেক সেভিনেস, এবং সেই সাথে আমাদের প্রচুর ইনফরমেশন গ্যাদার করতে হবে, আমাদের প্রচুর স্টাডি করতে হবে। এবং আমি মনে করি করোনাতে আমরা যে ঘরে বসে যে সময়টা কাটিয়েছি বা কাটাচ্ছি, এই সময়টা কিন্তু আমরা যদি একটা কাজ করতে পারি যে আমরা ঘরে বসে সময়টা নষ্ট করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি আমরা লেখাপড়া করতে পারি, উই ক্যান স্টাডি, আমরা নতুন নতুন জিনিস শিখতে পারি। যেমন কর্পোরেট সেক্টরে প্রতিটা জিনিসই আমাদেরকে হেল্প করতে পারে, স্টার্টিং ফ্রম মাই রাইটিং স্কিল, from my presentation skill, from my negotiation skill, my communication skill, এই জিনিসগুলো আমি মনে করি কর্পোরেট সেক্টরে যারা আছেন এখানে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এইটাও কিন্তু আমাদের কোভিড-19 আমাদের সুযোগ করে দিয়েছে এই কয়েক মাসে, যাদের হয়তো কাজের ব্যস্ততা একটু কমে গেছিল, আমরা অনেক নতুন নতুন জিনিস আরো শুনবো কোভিড নিয়ে পরের সেশনে। জি, thank you so much, and once again I wish you all the very best of this forum. Thank you so much. Thank you so much রাশিদ ভাই। শেখ রহিম, ডক্টর শেখ রহিম, আপনি একটু ছোট করে বলবেন, আর আমরা এরপরে আবার করোনা নিয়ে আরো আসবো। হ্যাঁ, এই লিডার্স ফোরামে যে আমাদের ডিসকাশন, এটা বিশ্লেষণ করবেন একটু 2 মিনিটে ছোট করে। আপনার একটু মাইক্রোফোনটা একটু আনমিউট করবেন, ডক্টর শেখ আব্দুল রহিম, শেখ রহিম, সরি। না, আনমিউট হয় নাই। থ্যাংক ইউ সো মাচ। জি শিওর। ওকে, প্রথম সেশন থেকে আমাদের যে আলোচনা আমরা করলাম, আলোচনা থেকে আমি 2টা পয়েন্ট খুব স্পেসিফিক্যালি আমি বলতে চাই একদম। একটা পয়েন্ট হলো আমাদের যে ডিমান্ড এন্ড সাপ্লাই অফ হিউম্যান রিসোর্সেস। আমাদের লেবার মার্কেটে অনেক এমপ্লয়িরা ওয়েট করছে এবং অর্গানাইজেশনে যে এমপ্লয়িরা কাজ করছে, আমাদের লিডারদের দায়িত্ব হচ্ছে, লিডার্স ফ্রম বিডির দায়িত্ব হচ্ছে যদি আমাদের ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে একটা, যেমন আমরা ব্রিজের কথা বলছি, bridge between nation and abroad, bridge between young generation and old generation or different generations. তো সেক্ষেত্রে আমাদের ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে এটা আছে হিউম্যান রিসোর্সেস, এই জায়গাটা আমাদের লিডার্স ফ্রম বিডি কাজ করে তাদের রোলটা প্লে করার মাধ্যমে এই গ্যাপটা সমস্যা সমাধান করা যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন চলছে। 4th ইন্ডাস্ট্রি যে রিভলিউশন এটা চলছে, এই 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে ডিমান্ডটা, সেই ডিমান্ডটাকে ফাইন্ড আউট করে সেই অনুযায়ী যদি আমরা আমাদের যে ইয়াং জেনারেশন আছে, আমরা তাদের যারা লোকজন আছে এদেরকে যদি আমরা ট্রেন আপ করি, লিডার হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে আমরা আমাদের বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং সুন্দর বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ডক্টর শেখ রহিম, আসলে সুন্দরভাবে বলেছেন যে ব্রিজটা আমার আজকের এই সেশনের খুবই একটা পয়েন্ট আউট ওয়ার্ড। হ্যাঁ, এবং সুন্দর যথার্থই বলেছিলেন নাজমুল ভাই। আলে আপা, আপনার যদি বিশ্লেষণ থাকে আমাদের প্রথম সেশনে যে কথাগুলো হলো, এই বিষয়ে একটু আপনি একটু শেয়ার করবেন। আলে আপা। আমি আসলে আর সময় হয়তো শেষ, কথা বেশি বাড়াবো না, বাট যেটা আমাদের সবাই সিনিয়ররা বলছিলেন বা আমরা এতক্ষণ আলোচনায় যে রিয়েলি করোনা থেকে যে আমাদের যে লার্নিং গুলি হয়েছে, এই লার্নিং গুলিকে আমাদের এখন কাজে লাগাতে হবে। আর আমার মনে হয় যে লার্নিং এর মধ্যে খুব ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট হচ্ছে যে
টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, সো আমরা কিন্তু এই করোনাকালীন সময়ে শিখে গেছি যে আরো কম সময়ে কিভাবে একটা কাজকে করা যায়, এটা কিন্তু আমাদের চোখে খুলে দিয়েছে। যেটা হয়তো আমি সারাদিন ঘুরে 100 জন মানুষের সাথে কথা বলে ফিজিক্যালি 4টা-5টা জায়গায় যে একটা কাজকে সম্পন্ন করতাম, বাট সেটাকে আমরা খুব কিন্তু এখন ইতিমধ্যে এফিশিয়েন্টলি ঘরে বসে খুব কম সময়ে করে ফেলছি। সো এইখান থেকে একটা বিশেষ লার্নিং নেওয়ার সুযোগ আছে। আরেকটা আমি বলবো যে অল্টারনেটিভ ওয়ে, যে আমরা কিন্তু এই ক্রাইসিস মোমেন্টে আমরা সবাই ব্রেনস্টর্মিং করে আমরা যে যার জায়গা থেকে তার কাজটাকে আর কিভাবে করা যায়, এই যে অল্টারনেটিভ ওয়ে গুলি বের করেছি, তার মানে কিন্তু আমরা সবসময় ব্রেনস্টর্মিং করি না, সেটার সুযোগ করোনার আগেও ছিল। এই অপরচুনিটি গুলিকে আমরা তখনও ইউটিলাইজ করতে পারতাম, এই টেকনোলজিকে তখনও ইউজ করতে পারতাম, বাট সময় আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আমাদেরকে অল্টারনেট থিঙ্ক করতে হবে। সো টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অল্টারনেটিভ থিঙ্কিং, এই দুইটা বিষয়কে আমরা মনে হয় যে আমাদের ফিউচারে আরো বেশি ব্রেনস্টর্মিং করে এই বিষয়গুলিকে কাজে লাগাতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে টাইম ম্যানেজমেন্ট এবং অল্টারনেটিভ ওয়েটাকে করতে হবে। আমরা এটা নোট ডাউন করলাম আমাদের ইয়েতে, অ্যাডভাইস যে বক্স আছে বা আমরা যেটা করছি। নাজমুল ভাই, আপনি একটু ছোট করে বলুন, তারপর আমরা করোনা নিয়ে একটু ছোট সেকেন্ড সেশনে যাব। আপনার যদি মোটা দাগে থাকে, যদি যে না আসলে আজকের এই ডিসকাশন গুলো যে ব্রিজ, তারপরে টাইম ম্যানেজমেন্ট, ওদিকে এফিসিয়েন্সি সবকিছু মিলে আপনার যদি মনে করেন যে এই জায়গাটা বেশি দেওয়া উচিত আমাদের। ধন্যবাদ নাজমুল হোসেন। Now, from this discussion, basically very important discussion, I would like to say in simple way যে এই পৃথিবীটা আমরা মনে করি একটা যুদ্ধক্ষেত্র। যুদ্ধক্ষেত্রে গেলে আমরা কি করি? যুদ্ধক্ষেত্রে গেলে আমরা হয়তো যুদ্ধ করি, অথবা ঠায় দাঁড়িয়ে থাকি, অথবা পালিয়ে যাই। তো এখন যদি পালিয়ে গেলে তো হেরে গেলাম, আর যদি দাঁড়িয়ে থাকি তাহলে তো হেরেই গেলাম, আমাকে মেরেই ফেলবে। বরং যুদ্ধ করে যাওয়াটাই বেটার, এবং যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ করে যাব জয়গান। অর্থাৎ আমরা যুদ্ধ করে যাব। এই যুদ্ধের কৌশল কি কি হতে পারে, এটা অবশ্যই আমাদেরকে বিজ্ঞানীরা বা অন্যান্য যারা স্পেশালিস্ট তারা গাইডলাইন দিয়েছে। আরো নতুন নতুন যোগ হবে এ বিষয়ে। আপনার যে ফোরাম বা আপনাদের প্রোগ্রাম বা আমাদের ফোরাম কন্টিনিউলি রিসার্চ করবে এবং নতুন নতুন বিষয় তুলে আনবে, এটাই আমার প্রাণান্ত দাবি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ নাজমুল ভাই। যুদ্ধ করতে হবে, যুদ্ধ করার বিকল্প নাই। আসলে আমাদের সবারই ফোরাম এটা। অ্যাকচুয়ালি আমরা যদি শুরু করেছি শুধুমাত্রই, আর কিছুই না, সবাই মিলে আজকে 850 জন বা 2000 জন হবে, বাট সবারই উদ্দেশ্য থাকবে যে আমাদের ঠিক গিভ ব্যাক টু সোসাইটি, আমার সমাজকে কি দিব, যেটা আপনি তাকে বলেছিলেন যে গভর্নমেন্ট স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়াশোনা করেছি 10 টাকা বেতন দিয়ে, তো এখন আমাদের দেওয়ার পালা। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। আর আর দ্বিতীয় সেশন শুরু করার আগে আমি জাস্ট আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি যে করোনা আমাদের জন্য শুধু মহামারী নিয়ে আসে না, নিয়ে আসা অপার সম্ভাবনা। তো এই জায়গাটায় আবার করোনা গত মাসের চেয়ে মাসে মনে হয় একটু ভয়ঙ্কর রূপ দেখা দিচ্ছে। আরো রিসার্চে পাওয়া গেছে 57% বাড়ছে। হ্যাঁ, তো এই বিষয়ে যে আমাদের যে আমরা কথা বলছি, কারণ নিউ নর্মাল লাইফ নিয়ে কথা শুরু করেছিলাম আমরা। আজকে এই ফোরামের উদ্দেশ্য ছিল নিউ নর্মাল লাইফ নিয়ে। লিডারস্টকের আজকে 6ষ্ঠ পর্ব। তো আমি এ পর্যায়ে আসছি সুশীল চন্দ্র ঘোষের কাছে। আমি ওনার কাছে জানতে চাচ্ছি যে করোনা আমাদেরকে কি দিয়েছে, যদি এক কথাই বলি। ধন্যবাদ। আমাকে বলছেন? জি, আপনাকেই বলেছি। প্রশ্নটা হচ্ছে করোনা আমাদেরকে কি দিয়েছে। সাথে পরিচয় হতে কানেক্ট করে দিয়েছে, ব্রিজ ক্রিয়েট করেছে। এই যে এখন যে আমি বলছি যে অপরচুনিটিস, এখন যে আলাপটা করছি এত রাতে, এবং এই যে সুন্দর যারা লিডার্স এখানে এসেছেন অনেক অগাধ নলেজ দিয়ে, এবং ওনাদের মুগ্ধ হয়ে শুনছিলাম, এটাই করোনা ব্লেসিং। প্রথম উত্তর। দ্বিতীয় হচ্ছে যে আপনাকে নিউ থিঙ্কিং, ওই যে আপা যেটা বললেন আর কি, নাজমুল ভাই বলছেন, সকলে বলছেন, নিউ থিঙ্কিং এর অপরচুনিটি দিয়েছে। কিভাবে? রিশেপিং এর মাধ্যমে, রিঅ্যারেঞ্জ এর মাধ্যমে। আপনাকে সার্ভাইভ করার জন্য আপনাকে মেন্টালি, আপনাকে ফিজিক্যালি তৈরি করে দিয়েছে করোনা। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আপনার নতুন মডেল ক্রিয়েট হয়েছে বিজনেসের, কমিউনিটিতে অ্যাজ ওয়েল অ্যাজ এ সোশ্যাল বিজনেস বলেন, আর আপনার বিজনেস ভেঞ্চার, প্রফিট ম্যাক্সিমাইজ গ্রো যেটা লক্ষ্য সেটা বলেন, অথবা সোশ্যাল অপটিমাইজেশন বলেন।
যেখানেই আমরা আছি না কেন, wherever আমরা যে কাজই করি সেটার একটা দারুণ সুযোগ করে দিয়েছে যে নতুন করে ইনভেন্ট করার। যে আমি কিভাবে, ওই যে আপা একটা উদাহরণ দিলেন যে অনেক সময় টাইম ম্যানেজমেন্টটা কিভাবে, এই টেকনোলজি টুলস না হলে বা করোনা না হলে এই মাইক্রোসফট টিমের কথা বললাম, এই জুমের কথা বললাম, হোয়াটসঅ্যাপ লাইভের কথা বলছি, লিঙ্কডিন এর কথা বলছি, ফেসবুক লাইভের কথা বলছি, এই টার্মগুলো, হ্যান্ড স্যানিটাইজিং, তারপরে মাস্ক তো অলওয়েজ আগে করেছিলাম আমরা কিন্তু সবাই মাস্ক পরা, কোয়ারেন্টাইন, হ্যাঁ, আর ওটা ইনভিজিবল মাস্ক ছিল পিপলের মধ্যে, আমাদের কমিউনিটিতে, আমাদের হিউম্যান নেচারের মধ্যে, কিন্তু এখন ভিজুয়ালাইজ করছে আরেকটা মাস্ক, মাস্কের উপরে মাস্ক করছে। এটার জন্য খুব ভালো করে শেক্সপিয়ার বলেছেন, প্লে উইদিন দ্য প্লে, অর্থাৎ মাস্কের উপরে মাস্ক যেমন হয় তেমনি আমরা প্লে হচ্ছে থিয়েটারের উপরে থিয়েটার করি। যেমন আমার মনে করে স্পাউস একরকমের কাছে অ্যাপ্রোচ করি, আমার বস তাদের কাছে আরেক রকম নাটক করি, আমার সাবঅর্ডিনেট তার কাছে আরেক রকম প্লে করি, এই জন্য অলওয়েজ প্লে উইদিন দ্য প্লে। তবে শেক্সপিয়ার পজিটিভ বলেছে, এটা মানুষের নিডস এর জন্য। করোনা সেই নিডসটাকে শিখিয়ে আমাদেরকে এই প্লে করতে শিখিয়েছে, এই লার্নিং। আরেকটা আমি বলি, আরেকটা কি দিয়েছে, স্কিল ডেভেলপ করার টুলস দিয়েছে। লেটস সে আমি তো মানে এইজেড যদি মনে করি, তা আমি যে আপনাদের সাথে ডিভাইস ইউজ টু হচ্ছি, এটা আমাকে করোনা বাধ্য করিয়েছে, কারণ না হলে আপনার সাথে আমি কথা বলতে পারতাম। এই জন্য আমি মনে করি এটা ব্লেজিং। আর পজিটিভ মেন্টালিটি অ্যাটিটিউড হিসাবে মোটিভেশনাল আমাদের জার্নালিস্টরা যেটা করছে, অনেক টিভি মিডিয়া হয়তো নেগেটিভ প্রায়ই বলে, তা আমি সবসময়, যেহেতু আমি ট্রেনিং দিই, আমার অনেক বড় সেলস টিম আছে, রিটেল, কর্পোরেট সেলস এবং ট্রেড মার্কেটিং, ফ্র্যাঞ্চাইজি, এগুলো আমি দেখি। সো অলওয়েজ আমাকে ওদের মুখে হাসি ফোটানোর জন্য এই সোলজারদেরকে ব্যাটল ফিল্ড, যেটা ফ্রন্ট লাইন সোলজার বলে, এটা কিন্তু আমরা সেলসে অনেক আগে আমরা বিজনেস স্কুলের পড়াশোনায় শুনেছি, যারা ফ্রন্টাইলে, এখন তো ডক্টর, নার্স, পুলিশ, ট্রাফিক এদেরকে বলছে, কিন্তু আমাদের সেলস প্রফেশনে যখন আসছে 30 years ব্যাক, তখনই কিন্তু এদেরকে ফ্রন্টলাইন সোলজার বলতো। মেজর একটা লাঠি নিয়ে থাকতো, মানে সেলস লিডার, সে এদেরকে খালি সোলজারদেরকে পিটাতো, যে টার্গেট রিচ করো হাসি দিয়ে। তবে ওটা ওই অ্যাপ্রোচে না, যেটা বললো যে রিওয়ার্ড এনগেজমেন্ট অ্যাপ্রোচ, নট রিইনফোর্সমেন্ট, কোনো কিছু পানিশমেন্ট নয়। এখানে হিউম্যান রিসোর্সের আপা আছেন, উনি জানেন ভালো। মানুষ এমন একটা কম্পোনেন্ট, ওই যে কাদামাটি বললাম, আপনি যেভাবে তাকে লিড দিবেন, যেভাবে তাকে তৈরি করবেন, যেভাবে আপনি তাকে মোটিভেশনাল স্পিচ দিয়ে নিয়ে যেতে পারবেন, তখন সে আপনার জন্য মৃত্যুর জন্য রেডি হয়ে যাবে, অর্থাৎ ওই ব্যাটল ফিল্ডে ফ্রন্টলাইন সোলজারের মতো। তো করোনা কিন্তু সেই জিনিসটা আমাদের শিখিয়েছে। আর একটা ফাইনালি আমি বলি, সেটা হলো এই R&D ডেভেলপমেন্টের যে ক্যাপাবিলিটিস, সেটা এনরিচ করছে করোনা। এই যে রিসার্চ বেস, আপনারা যে ফোরামের মাধ্যমে আপনি যেটা বলছেন যে 20টা ছেলেকে, ট্যালেন্টকে হান্ট করব, তারপর ওখান থেকে আমরা স্ক্রিনিং করে তার ওভার ট্যালেন্টেড গুলো আমরা অপরচুনিটি দিব, এটা কিন্তু এই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট থেকে আপনি পেয়েছেন। এটাও কিন্তু করোনার ব্লেজিং। আর একটা হলো, আমরা সারা জীবন শুনে আসছি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ান, যেটা কিছু বিষয় আছে সারা জীবনই মানুষের মধ্যে ধারণ করতে হবে, সেটা হলো হার্ড ওয়ার্কিং, অর্থাৎ এর কোনো বিকল্প পথ নাই। ওয়ার্কিং এবং অবশ্যই তা হার্ড ওয়ার্কিং, এর কোনো শর্টকাট মেথড নেই। করোনার আমি যদি ফাইনালি সাম আপ করি, তাই যেই পয়েন্টগুলো বললাম সেগুলো সবগুলোই করোনার ব্লেজিং আমি মনে করি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ধন্যবাদ। হ্যাঁ, সুশীল চন্দ্র ঘোষ, আসলেই করোনা ব্লেজিং কারণে আপনার সঙ্গে আজকে এত রাতে বসে কথা বলতে পারছি। ধন্যবাদ সুশীল চন্দ্র ঘোষকে। এই পর্যায়ে আমি আসছি করোনা নিয়ে কথা বলার জন্য রাশিদুল হক ভাইয়ের কাছে। আপনারা কথা বলছিলেন নিউ নর্মাল লাইফ নিয়ে, আমরা কথা বলছি বা শুরু করেছি আজকে। আমাদেরকে করোনা কি দিয়েছে, রাশিদুল হক? আমি যেটা মনে করি এখানে করোনা আমাদেরকে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি যেটা মনে করি যে আমাদের 5টি জিনিস শিখিয়েছে। একটা হচ্ছে যে হাউ টু সার্ভাইভ উইথ লিমিটেশনস,
আমাদের আমরা যে সেফটি, হাইজিন, অ্যাওয়ারনেস এগুলো নিয়ে কাজ করছি, আমরা অতীত বাংলাদেশে বা সারা বিশ্বে আমরা জানি মানব জাতি যে কোনো চ্যালেঞ্জকে সম্মুখীন হওয়ার মতো শক্তি এবং মানসিক সামর্থ্য সবই আমাদের আছে। তো আমরা সেটা যেভাবে আমরা ইউজ করেছি আমাদের এত লিমিটেশনস এর মধ্যে আমরা বেঁচে থাকার জন্য যে যুদ্ধটা করেছি, এটা আমাদের সব থেকে বড় একটা শিক্ষা। এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং জানতে পেরেছি বিভিন্ন পরিস্থিতিতে। এছাড়া আমার মনে হয় আমি যদি ইকোনমিক পার্সপেক্টিভ থেকে বলি, আমরা শিখেছি হাউ টু রিডিউস কস্ট, how to live without least amount of income or maybe without least expenses। তো সেটা আমাদেরকে করোনা শিখিয়েছে, যেটা হয়তো আগে আমরা ওইভাবে চিন্তা করিনি। এছাড়া আমার মনে হয় আমরা শিখেছি হাউ টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি। আমরা কিভাবে, যেটা আপা একটু আগে বলছিলেন এবং অনেক আলোচক এখানে বলেছেন, যে আমরা কিভাবে আমরা আমাদের রিসোর্সটাকে প্রপারলি ইউজ করে আমরা আমাদের ইন্ডিভিজুয়াল বা গ্রুপ প্রোডাক্টিভিটি বা এফিসিয়েন্সি বাড়াতে পারি। তো সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া। এছাড়াও আমরা দেখেছি করোনা থেকে যে আমাদের যে রিসোর্স আছে, আমাদের লিমিটেড রিসোর্সকে কিভাবে আমরা ম্যাক্সিমাইজ করে ইউজ করতে পারি, সর্বোচ্চ এটাকে যতটুকু সম্ভব সব থেকে বেশি করে বড় করে বিভিন্ন দিক থেকে আমরা এটাকে ইউজ করেছি, সেটা একটা বড় পাওয়া। এবং সর্বোপরি আমি যেটা মনে করি আমাদেরকে করোনা শিখিয়েছে হাউ ইম্পর্টেন্ট ফ্যামিলি ইজ। অর্থাৎ আমরা যে একটা কোয়ালিটি টাইম, অনেকে হয়তো, সবাই হয়তো পারিনি, বাট অনেকে হয়তো তার ফ্যামিলির সাথে একটা কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পেয়েছে বাচ্চাদের সাথে, যেটা হয়তো যারা ব্যস্ত মানুষ, প্রফেশনালস, তারা হয়তো এই সুযোগটা সবসময় পায় না। তারা ব্যস্ত থাকে, বাচ্চারাও সময় পায় না বাবা মার সাথে থাকার, বাবা মা অতটা সময় দিতে পারে না। তো আমি মনে করি দিস ইজ অ্যানাদার, আমি ব্লেসিংস বলবো না, বাট আমি মনে করি এটা আমাদের শত ত্যাগের মধ্যেও করোনার কারণে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে জীবন এবং পৃথিবীর, এবং সবকিছুই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যেও যদি পাওয়ার কথা বলি, আমি মনে করি সব থেকে বড় পাওয়া হচ্ছে এই যে সান্নিধ্যটা আমাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে। এইটা আমাদের জীবনের সারা জীবনই হয়তো সবার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে, এই যে সময়টা কোয়ালিটি টাইমটা ফ্যামিলি মেম্বার একজন আরেকজনের সাথে আমরা এক্সট্রা টাইমটুকু আমরা পাস করতে পেরেছি। আই থিংক দ্যাটস অল ফ্রম মাই পার্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। আসলে এই পাঁচটা যেটা বলেছেন, অর্থই বলেছেন যে যেটা আমি আপনি শেষ করলেন যে কথাটা, যে ফ্যামিলি অ্যাটাচমেন্ট, এটা পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া। যদি স্যাক্রিফাইসের পরে যদি বলি, হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে। তো আমরা প্রায় অনেকক্ষণ কথা বলছি, আপা গিয়েছেন ঢাকা থেকে এতে। তো শেখ রহিম, ডক্টর শেখ রহিম, অ্যাসোসিয়েট প্রফেসর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আপনার তো বলার অনেক কিছু আছে। তো যেহেতু রাত গভীর হয়ে গিয়েছে, আমরা এটা ছোট করে করোনা সম্পর্কে জানি যে করোনা আসলে কি অভিশাপ না আশীর্বাদ, এই বিষয়ে আপনি একটু বলবেন। অভিশাপ না আশীর্বাদ, একটু আপনার কাছে একটু ক্রিটিক্যাল ইস্যুতে আসলাম। ধন্যবাদ ডক্টর শেখ আব্দুল। হ্যাঁ, করোনা আশীর্বাদ না, করোনা যে জিনিসটা আছে, যে করোনা আমাদেরকে এমন জায়গাটা দাঁড় করিয়েছে, লাইফটা কি, করোনা আমাদেরকে, আমাদের জীবনটাকে, হোয়াট ইজ লাইফটা শেখাতে করোনা আমাদেরকে সক্ষম হয়েছে। আমরা করোনাকালীন দেখেছি অনেকগুলো পজিটিভ সাইড, নেগেটিভ সাইড আছে। তো পজিটিভ সাইড, নেগেটিভ সাইড গুলো তো আমাদের আলোচক কিন্তু আলোচনা করলো, কিন্তু দিস ইজ মাই ফিলিংস, এটা আমার ইন্ডিভিজুয়াল ফিলিংস, যে করোনা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে, শুধু আমাদের বাংলাদেশে না, সারা পৃথিবীর মানুষকেই তার নিজের জীবন, যে লাইফটা কি, সেটা সম্পর্কে শেখাতে সক্ষম হয়েছে। আমরা দেখেছি যে বাবা অসুস্থ হয়েছে, সে একজন নির্মাণ শ্রমিক, সে অসুস্থ হয়েছে, অসুস্থ হয়ে যাওয়ার পরে বাড়িতে ফিরে গেছে, বাড়িতে ফিরে যাওয়ার পরে সে পানি চেয়েছে, আমাদের বাংলাদেশের ঘটনা আমি বলছি, পানি চেয়েছে, ছোট ছেলেটা পানি নিয়ে এগিয়ে গেছে, সে তার বোন, তারপরে তার মা বা অন্যান্য লোকজন ওই ছেলেটাকে বিরত রাখছে, তাতে পানি দেওয়া যাবে না, তার কারণ ওই তার বাবার করোনা হয়েছে, এখানে গেলে তারও করোনা হবে। এই কারণেই যে সবাইকে সেফ রাখছে, যার যার জীবন কিন্তু আলাদা আলাদা ভাবে সেফ সাইডে চলে গেছে, এবং যে আক্রান্ত হয়েছে সে কিন্তু কোনো সেবা শুশ্রূষা ছাড়া, আমরা ডাক্তারদেরকেও দেখছি বিভিন্ন জায়গায়, আমরা দেখছি, এখন আমরা দেখি যে করোনা থেকে নিজেকে রক্ষা করার জন্য একদম সানগ্লাস পরা, মাথায় ক্যাপ পরা, তারপরে হ্যান্ডস গ্লাভ পরা, ওই করোনা থেকে বাঁচার জন্য প্রোটেকশন যে ড্রেস, সমস্ত কিছু করা। তার মানে কি, এর মানে দাঁড়াচ্ছে যে আমরা আমাদের নিজেদের যে জীবনটা, এদের যে জীবনটা যে কত ডিফিকাল্ট, কত চ্যালেঞ্জ, এবং এটা কিভাবে ম্যানেজ করে আমাদের এই পৃথিবীতে টিকে থাকতে হবে, এই জিনিসটা কিন্তু সেলফ ম্যানেজমেন্ট, যেটা সেলফ ম্যানেজমেন্ট অফ আওয়ার লাইফ, এই জিনিসটা কিন্তু আমাদের শেখাতে করোনা সক্ষম হয়েছে। এবং তার সাথে সাথে তো ইসলামিক এটা কি আশীর্বাদ না অভিশাপ? এটা আমাদের জন্য তো অবশ্যই আশীর্বাদ, যে আমরা সেলফ ম্যানেজমেন্ট,
আচ্ছা, সেলফ জি, ম্যানেজমেন্ট ইজ দ্য বেস্ট ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের ভাষায় যদি আমি বলি যে সেলফ জি, ম্যানেজমেন্ট ইজ দ্য বেস্ট ম্যানেজমেন্ট, আমরা আমাদের নিজেদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য করোনা আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে। পাক পবিত্র থাকার জন্য, যেমন ইসলামের যে অন্যতম শিক্ষা যে আমাদের পাক পবিত্র থাকতে হবে। আমাদের অনেক লোকজনই দেশে বিদেশে অনেক সময় আমরা পাক পবিত্র থাকতাম না, কিন্তু করোনার কারণে আমাদেরকে কিন্তু বাইরে থেকে এসেই আমাদের হাত ধোয়া, মুখ ধোয়া, গোসল করা, এই সমস্ত কিছু কিন্তু আমাদের একদম সেলফ ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসছে। লাইফটা আর কি, যদি বলি লাইফটা অভিশাপ, আমরা অভিশাপ আশীর্বাদ পেয়ে গেছি। হ্যাঁ, অভিশাপ যদি আমরা বলি, করোনা আমাদের জীবন থেকে অনেক কিছু নিয়ে গেছে। যেমন অনেকেরই প্রমোশন হ্যাং হয়ে গেছে, অনেকের চাকরি চলে গেছে, অনেকের বেতন কমে গেছে, অনেকের ফ্যামিলি মেম্বার হারিয়েছে। যেমন আমি একজন ডাক্তারের উদাহরণ দেই, ওই ডাক্তার দম্পতি, হাজবেন্ডও ডাক্তার, ওয়াইফও ডাক্তার, ওর একটা মাত্র বাচ্চা, একটা মাত্র ছেলে। ছেলেটা অনেক স্মার্ট, দেখতে আমাদের মতোই, এই এজেরই এটা হবে। তো ওই ছেলেটার করোনা হয়েছে, তার বাবা মা ডাক্তার থাকা সত্ত্বেও কিন্তু তাকে মেডিসিন দিয়েও, সারা রাত ধরে মেডিসিন দিয়েও কিন্তু তাকে করতে পারেনি। আমরা আমাদের অনেক আপনজনকে হারিয়েছি, অনেক উদ্যোক্তা বাংলাদেশের অনেক, যেমন আমাদের যমুনা গ্রুপের যিনি সম্মানিত মালিক, তাকে হারিয়েছি। ট্রান্সকম গ্রুপের মালিক, তাদেরকে হারিয়ে, তারা যারা হাজার হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। তো এই ধরনের লোকজন, আমরা আমাদের ফ্যামিলি, বাবা মাকে হারিয়েছে, অনেকেই তার প্রিয়জনকে হারিয়েছে। তো নিশ্চয়ই অভিশাপ। নেগেটিভ সাইড, অনেকের প্রমোশন হয়তো ডিউ হয়ে আছে, প্রমোশন পাচ্ছে না। অনেকের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ছিল, সেই সুযোগ সুবিধা কিন্তু নাই। যেমন আমি নিজেও, আমি এই কয়েকদিনের মধ্যে আমার আমেরিকা যাওয়ার কথা ছিল, আমি করোনার কারণে কিন্তু আমার যাত্রা, এই আমেরিকা ভ্রমণটা আমাকে স্থগিত করতে হয়েছে। এই যে নেগেটিভ সাইডগুলো তো অবশ্যই আছে, কিন্তু যেটাই থাক, কিন্তু আমি আমার ব্যক্তিগত যে লার্নিংটা, ব্যক্তিগত যে মতামতটা, যে আমাদের জীবনটা, আমরা আমাদের মা বাবা ভাই বোন যাই বলি না কেন, আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল। এটা কিন্তু করোনা আমাদেরকে শিখিয়েছে। এখনই করোনা হলে ফ্যামিলি মেম্বার থেকে কি আমাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখতে হবে, আইসোলেশনে রাখতে হবে, তার কাছে যাওয়া যাবে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে সেলফ ম্যানেজমেন্ট আমাদেরকে হতে হবে। লাইফটা আমাদের নিজে এবং নিজেকেই ম্যানেজ করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। যেটা আমি মনে করছি বা বুঝছি যে এসেছে একা, যেতে হবে একা, নাকি স্যার? এটাই নাকি কথা? এটা বাংলা সিনেমাও আছে, জি, মান্না সাহেব অভিনয় করছে, জি। আইবার কালে আসলাম একা, আবার কালে যাই গেলাম একা। আচ্ছা, মাঝে মাঝে থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই ধরনের একটা গানও আছে। জি, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা পেয়েছি যে করোনা অভিশাপ না আশীর্বাদ। তো আপা আলিয়া আক্তার শিলা আপা এটা নিয়ে কাজ করছেন দীর্ঘদিন, 18 বছরের বেশি আর&ডি সেক্টরে। তো এই যে আমরা করোনাকালীন সময় নিউ নরমাল লাইফ বলছি বা সবকিছু মিলেই, তো আমি যদি আপনাকে বলি যে করোনার আশীর্বাদ তো অবশ্যই বলছি আমরা, অভিশাপ যেটা আমরা তো সবাই জানি, যেটা এসেছে একা, যেতে হবে একা। হ্যাঁ, এটাই নিয়ে আমাদের সেলফ ম্যানেজমেন্ট। তো আপনার প্রেক্ষাপটে বা আর&ডি সেক্টরের অনেক কথা আমরা শুনেছি, লিডার অনেক বলে গিয়েছেন। তো করোনাতে আপনাদের প্রভাব কেমন হয়েছে, বা ইন ফিউচার আপনারা কিভাবে চিন্তা ভাবনা করছেন যে আর&ডি সেক্টরটাকে আরো, যেহেতু ভিয়েতনাম এখন নাম্বার 2 চলে এসেছে, হ্যাঁ, সুপার আই নো, দেন আমরা ছিলাম একটা সময় 2 নম্বরে এক্সপোর্টে। তো এখন আপনারা এইচআর এক্সপার্ট হিসেবে, আপনারা যেহেতু হাজার হাজার লক্ষ লক্ষ এমপ্লয়ি চালাচ্ছেন আর&ডি সেক্টরে, তো আপনাদের কি মনোভাব, চিন্তা ভাবনা একটু বলবেন? ধন্যবাদ। জি, আসলে আমরা সবাই জানি যে আসলে করোনাকে আমরা ভয় পেয়েছিলাম, করোনা আমাদের জন্য হয়তো অভিশাপ হয়ে এসেছিল। তখন আমরা বুঝতে পারিনি যে না, এই করোনার মধ্যেও আমাদের কিছু আশীর্বাদ রয়ে গেছে। করোনা এসে আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে যে কোনো দুর্যোগ, যে কোনো বিপদ, যে কোনো দুর্ঘটনার পিছনে আসলে কিছু আশীর্বাদ থাকে। তো আর&ডি সেক্টর যদি বলি, রিয়েলি এটা আমি বলবো যে আমাদের জন্য যে মানসিক পরিস্থিতিটা শুরুতে ছিল, যেটা একটা অসম্ভব ব্যাপার ছিল, যে যেখানে মানুষের কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে, সেটা 20 জন, 40 জন, 50 জন, 200 জনের অর্গানাইজেশনে আমরা হয়তো চিন্তা করতে পারি, বাট যেখানে 10,000 লোক কাজ করে, 20,000 লোক কাজ করে, হাউ ইজ ইট পসিবল? এটা রিয়েলি কিন্তু আমাদের চিন্তার মধ্যে ছিল না, বাট উই মেড দ্যাট পসিবল, যে হ্যাঁ, আমরা যদি চাই আমরা পারি। সো এই করোনাকালীন সময়ে কিন্তু হাজার হাজার মানুষ নিয়ে, 20,000, 40,000 মানুষকে নিয়ে কিভাবে মোর ডিসিপ্লিন ওয়েতে কাজ করা যায়, কিভাবে মোর হেলথ সেফটি এনশিওর করা যায়, এই
প্র্যাকটিস গুলি কিন্তু আমাদের হয়ে গেছে এবং আমরা সেটা দক্ষতার সাথে পালন করেছি এবং এটা এখন আমাদের প্র্যাকটিস হয়ে গেছে, যেটা রিয়েলি মানে ইমাজিন করার মতো ছিল না যে হ্যাঁ এটা সম্ভব হবে। এতগুলি মানুষকে ডিসিপ্লিন করে ফ্যাক্টরিতে ইন করা যাবে, ফ্যাক্টরি থেকে বের করা যাবে এবং সারাদিন তাদেরকে ম্যানেজ করা যাবে, এই বিষয়টা টোটালি আসলে কল্পনার মধ্যে ছিল না যে এটা সম্ভব। কিন্তু আমরা করতে করতে এটা পেরেছি। তার মানে হচ্ছে যে করোনা যখন থাকবে না, এবং আমরা আশা করি উই আর মোর হোপফুল যে আমাদের একদিন আমাদের মধ্যে করোনা থাকবে না, সো তখনও আমরা আমাদের কর্মক্ষেত্রটাকে আরো কিভাবে সুন্দর করে সাজাতে পারি, সুন্দর করে চালাতে পারি, আরো কিভাবে হেলথ সেফটি নিশ্চিত করে একটা মানে সুন্দর সুষ্ঠু একটা কর্মপরিবেশ গড়ে তুলতে পারি, এটা কিন্তু আমাদেরকে আরো খুব ভালোভাবে সুচারুভাবে শিখিয়ে দিয়ে গেছে করোনা, যে আমরা চাইলেই অর্গানাইজেশনকে ঢেলে সাজাতে পারি। এটার জন্য অনলি আমাদের ইচ্ছা এবং এফোর্টটাই দরকার। হ্যাঁ, সো এটা করলে আমরা যদি আরো অনেক বড় বড় গোলও সেট করি যে হ্যাঁ হাজার মানুষের অর্গানাইজেশনে এটা করা সম্ভব না, ওটা করা সম্ভব না, এটা তো চিন্তাই করা যায় না, এই চিন্তাগুলি ছিল আসলে আমাদের মনের ভিতরের চিন্তা। সো আমার এখন বিশ্বাস এসেছে যে না, আমরা হাজার মানুষ, 10,000 20,000 মানুষকে নিয়েও যদি কোনো পজিটিভ চিন্তা করি, সুসংগঠিত কোনো চিন্তা করি যে হ্যাঁ আমরা এটা অ্যাপ্লাই করব যেটা অর্গানাইজেশনের জন্য ভালো, এমপ্লয়ির জন্য ভালো, সো উই ক্যান ডু দ্যাট। হ্যাঁ, জাস্ট আমাদের যথাযথ কোঅর্ডিনেশন, যথাযথ প্ল্যানিং এবং যথাযথ এফোর্ট নিয়ে আমরা কাজ করলে উই ক্যান ডু এনিথিং, উই ক্যান ইমপ্লিমেন্ট এনিথিং। সো দ্যাটস দ্য ব্লেসিংস ফ্রম করোনা। থ্যাংক ইউ সো মাচ। আসলে বিশ্বাস মিলাই বস্তু। হ্যাঁ, যদি বিশ্বাস আমরা স্থাপন করি, লক্ষ্য স্থির করি, তাহলে অবশ্যই সম্ভব। এটা করোনা আবার আমাদের বুঝিয়ে দিয়ে গেছে যে আমরা পারি, আমরা পারার জাতি, আমরা বীরের জাতি। হ্যাঁ, তো ধন্যবাদ আলিয়া আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এখন নাজমুল ভাই আছেন একজন সিনিয়র সাইকোলজিস্ট। আমার যেটা শুরুতে মনে হয়েছিল করোনা আসার প্রাককালে, যে করোনা অ্যাকচুয়ালি আতঙ্ক, যেটা সাইকোলজিক্যাল একটা থ্রেট বলা চলে, আমি যেটা জেনেছিলাম মনে করেছি। আর মেডিকেল সায়েন্সের ভাষায় আমি জেনেছি, আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড পড়াশোনা করেছি, আমার অনেক বন্ধু ডাক্তার আছেন, যে ওনারা বলেন যে অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সে বলে যে 60% সাইকোলজিক্যাল ম্যাটার আর 40% মেডিসিন অ্যাপ্লাই হয়। এটা আমার বিজ্ঞ প্যানেলরাও মনে হয় বিশ্বাস করবেন। তো ওই বিষয়ে যেহেতু আমরা আজকের এই প্যানেলটা আমি এভাবেই সাজিয়েছি যে করোনায় আলোচনা করব, একজন সাইকোলজিস্ট থাকবেন, উনি দেশে বিদেশে কাজ করেছেন বা করছেন, অনেক অভিজ্ঞতা আছে। তো সাইকোলজিক্যাল যে একটা ইয়ে আছে, চিন্তা ভাবনা আছে। তো আজকে আপনার বক্তব্য শুধু আমাদের না, এখানে প্রায় মনে করেন 1000 বা 2000 ভিউজ করবে বা দেখবে। হ্যাঁ, আজকে আমরা শুধু লাইভে আছি, দেন এটা রেকর্ডিং থাকবে। তো অ্যাকচুয়ালি আমরা একটা সাজেশনও পেতে পারি যে আসলে আমাদের কি করণীয় এখন। আতঙ্কিত যেহেতু আমরা এখন নেই মনে হয়, তারপরে আবার যেহেতু বাড়ছে, গত মাসের ট্রেন্ড একটু খারাপ। তো এই বিষয়ে আপনি যেহেতু সাইকোলজিস্ট এবং কাজ করছেন ইউকে, বিশ্বের অন্যতম দেশগুলোর মধ্যে একটু, তো এই বিষয়ে আপনার একটু সুচিন্তিত মতামত বা আমাদের সাজেশন দিবেন যে আমরা কি করতে পারি আতঙ্কিত না হয়ে, আসলে কি ধরনের আরো হতে পারে। ধন্যবাদ নাজমুল ভাই। আপনি রিয়েলি খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য অলরেডি দিয়ে দিয়েছেন এবং চমৎকার একটা প্রশ্ন আমাকে করলেন যে ঠিক বলেছেন। আপনার বোন যেটা বলেছে যে আসলে করোনা একটা ফিজিক্যাল ডিজিজ, কিন্তু এই ডিজিজকে আমরা পরাজিত করতে পারি যদি মানসিক মনোবল থাকে। তো এই কারণেই আমি বলতে চাই যে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের ধরেন ইউকেতে 3.5 লাখ এভরিডে টেস্ট হচ্ছে, কিন্তু পজিটিভ হচ্ছে মাত্র 1,500 জন, মানে লেস দ্যান 1%, কম। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে যে আপনার মানসিক সমস্যা আক্রান্ত 93%, যেখানে করোনা আক্রান্ত হচ্ছে আপনার লেস দ্যান 1%ও না, সেখানে 93% মানুষ এখন আতঙ্ক, মানে প্যানিক অ্যাটাক, মানুষ এখন ডিপ্রেসড, মানুষ এখন ফ্যামিলি প্রবলেম। আমাদের একজন বিজ্ঞ বক্তা বলে গিয়েছেন যে ফ্যামিলিতে আমরা সময় দিচ্ছি, এটা খুবই পজিটিভ। কিন্তু অনেকাংশে অনেক ফ্যামিলিতে একসাথে থাকার দরুন আপনার ঝগড়াঝাটি শুরু হয়েছে এবং ব্রেক হয়ে যাচ্ছে, ডিভোর্সও হয়ে যাচ্ছে, সেপারেট হচ্ছে। তো সে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এখন যেটা আপনি বলছেন যে এই যে আমরা যদি মানসিক শক্তি রাখি তাহলে কি হবে, আপনার আমাকে করোনা আক্রান্ত হবে না, এবং করোনা ভাইরাস আসলেও আমার রোগ প্রতিরোধ ক্ষমতা, মানসিকভাবে আমি যেহেতু শক্তি থাকবো, আমার অ্যান্টিবডি শক্তিশালী থাকবে
এবং যদি ইনকেস আক্রান্ত হই তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা আমার এটা কমে যাবে না। আমি যদি আতঙ্কিত হয়ে যাই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। আপনি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আপনি নিশ্চয়ই জানবেন যে আমাদের মস্তিষ্কের অগ্রভাগে একটা গ্ল্যান্ড আছে পিটুইটারি গ্ল্যান্ডের সাথে, যেটাকে বলি আমরা পিনেল গ্ল্যান্ড। পিনেল গ্ল্যান্ডের কাজই হচ্ছে মনের সাথে শরীরের সম্পর্ক রাখা। যেমন আপনি বা আমি বা আমরা সবাই যদি এখন চিন্তা করি, প্রায় 1.5 ঘন্টা কথা বললাম, শুনলাম, অত্যন্ত টায়ার্ড লাগছে, সাথে সাথেই কিন্তু আমাদের শরীর সাজেশন নিয়ে নিবে, পিনেল গ্ল্যান্ড থেকে হরমোন ছাড়বে, আমরা আসলে টায়ার্ড ফিল করব। কিন্তু আমরা যদি এখন চিন্তা করি মাত্র 1.5 ঘন্টা প্রোগ্রাম করলাম, আমার তো আরো কাজ করতে হবে, আমি আরো কাজ করব, তাহলে পিনেল গ্ল্যান্ড হরমোনটা ছাড়বে না, আমরা দুর্বল না হয়ে বরং সবল হব। তো এই জন্য আমাদের করণীয়তে আপনার কাছে চলে আসি। করণীয় কি? করণীয় হলো পজিটিভ থিঙ্কিং করা, নেগেটিভ নিউজ গুলো আমরা অ্যাভয়েড করব। অনেকে কি করে, আপনার ইন্টারনেটে কতজন মারা গেল, কতজন কি, এগুলো বেশি বেশি নজর দেয়। তো এটা তো আর ভোটের ফলাফল না যে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কোন আসনে বিএনপি জিতলো না আওয়ামী লীগ জিতলো না অন্য পার্টি জিতলো, এটা দেখার কোনো দরকার নাই। অর্থাৎ নেগেটিভ বিষয় থেকে আমরা অ্যাভয়েড করব। পারলে আমরা পজিটিভ যে ভ্যাকসিন সংক্রান্ত পজিটিভ সংবাদ গুলো আমরা দেখতে চেষ্টা করব, এবং পজিটিভ মেন্টালিটি মানুষ, যেমন আপনি এই সময়ে এই যে সংগঠনটা দাঁড় করিয়েছেন, দিস ইজ দ্য পজিটিভ ইনিশিয়েটিভ অ্যান্ড পজিটিভ অ্যাকশন, অ্যান্ড ইউ আর গ্যাদারিং load of knowledgeable people. This is the positive. We need to think positive work and positive thinking always. আরেকটা ব্যাপার হলো, মস্তিষ্ক আমাদের শূন্য থাকে না, মস্তিষ্কে সবসময় কাজ থাকে। আপনি যদি চিন্তা কোনো ভালো কাজ না করেন, সে আপনাকে আতঙ্ক, ভয়, দুশ্চিন্তার বিষয় দিবে। সুতরাং পজিটিভ কাজ নিয়ে আপনি প্ল্যান করেন। পজিটিভ, যেমন আপনি প্ল্যান করছেন যে লিডার ফোরাম সামনে কি কি করতে পারে, এই বিষয়ে ভাবেন। আপনার যেসব বিষয়, আপনার কোম্পানির কি হইতে পারে ভবিষ্যতে, এবং এসব বিষয় নিয়ে ভাবেন। তারপর আরেকটা ব্যাপার আছে ব্রিদিং ট্রেনিং। এখন আপনি নিশ্চয়ই জানেন যে বিভিন্ন প্রফেশনালরা বিদেশে বা বাংলাদেশেও, এবং যারা ভালো হয়েছে এই করোনা সিচুয়েশন থেকে, তারা ব্রিদিং মানে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের কথা বলছেন আর কি। এর মাধ্যমে কি হচ্ছে, এর মাধ্যমে আপনার ফুসফুসের স্বাস্থ্য ভালো হচ্ছে। ফুসফুস যেহেতু আক্রান্ত হচ্ছে বেশি, এবং ব্লাড ক্লটও হয়, যার ফলে শারীরিকভাবে আমরা সুস্থ থাকার জন্য হাঁটাহাঁটি মানে এক্সারসাইজ, একটু সিম্পল এক্সারসাইজ, হালকা ব্যায়াম, বেশি ব্যায়ামের দরকার নেই। বেশি ব্যায়াম করলে আপনার আবার টায়ার্ড হয়ে পড়বো, অ্যান্টিবডি দুর্বল হইতে পারে। তো সুস্বাস্থ্য মানে হালকা হাঁটা চলা এবং ব্রিদিং ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট, যার মাধ্যমে আমাদের ঘুমের যে সমস্যা হচ্ছে এখন, ঘুমের সমস্যা, আমাদের যে ফুসফুসের সমস্যা এবং মানসিক সমস্যা খুব ভালো হবে। এবং সবসময় আপনি পজিটিভ বাচ্চাদের সাথে কথা বলেন, ফ্যামিলির সাথে সম্পর্ক রাখেন, এবং ঘরের কাজ, মুভি দেখা বা ধর্মগ্রন্থ পাঠ করা, এগুলা খুবই ইম্পর্টেন্ট আর কি। আর আপনার যে প্রসঙ্গ, খুবই চমৎকার একটা প্রশ্ন আমাদের প্রতি আপনি ছুড়ে দিয়েছেন, যে এটা কি অভিশাপ নাকি এটা পজিটিভ আমাদেরকে দিয়েছে। আসলে আমি অভিশাপ বা পজিটিভ কিছুই বলবো না, বলতে চাই এটা একটা দুর্যোগ। আসলে দুর্যোগে পড়লে মানুষের পজিটিভ কিছু থাকবে, আবার নেগেটিভও থাকবে, কিন্তু আসলে এটা অভিশাপ হিসেবে এসেছে। কারণ আমি যদি আপনাকে বা আমার দর্শকদের জিজ্ঞাসা করি যে আবার যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে, আমাদের এখানেও বাড়ছে, 1500, আমরা কয়েকদিন আগেই ছিলাম 500, 600, এভাবে 1000 বাড়তে বাড়তে আজকে আসছে 1500। আপনি কি চান এইটা বাড়ুক আবার? আমরা অবশ্যই বলবো না, আমরা চাই না, কারণ এটা অভিশাপ। এই দুর্যোগে পড়লে মানুষকে কিছু কিছু শিক্ষা দিয়ে যাবে, এটাই স্বাভাবিক শিক্ষা, কিন্তু ওই শিক্ষাটা আমাদের এইটা না হইলে আসবে না। কিন্তু এই শিক্ষাটাও আসলে দরকার ছিল। আমি আসলে কবিতার ভাষায় আপনাকে বলতে চাই, তোমরা অর্থনীতি বোঝো, মানুষ বোঝো না। রকেটে চেপে মঙ্গল গ্রহে যাও, মৃত্যুর মিছিলে দাফনে তো যাও না। তোমরা পরমাণু বোমা বোঝো, স্বাস্থ্য কেন বোঝো না। তোমরা স্নায়ুযুদ্ধ চেনো, করোনা যুদ্ধ চেনো না। তোমরা চাঁদের মাটি আনো, মানুষকে বাঁচিয়ে আনো না। ভালো নায়ক, গায়ক ও খেলোয়াড় খোঁজো, মেধাবী গবেষক ও স্বাস্থ্যকর্মী তো খোঁজো না। অর্থাৎ আমাদের মধ্যে রিয়েলিটি, আমাদের যে বিবেকটা আপনার উদ্রেক করে দিয়েছে এই করোনা। আমরা সারা বিশ্বে পেশি শক্তিকে বলিয়ান হিসেবে ভাবতাম। আপনার মহাশক্তি আমেরিকা, মহাশক্তি চায়না বা অন্যান্য মহাশক্তি সবাই ফেল করে গিয়েছে। আপনি খেয়াল করে দেখেন, আমরা যখন ছোট ছিলাম, আমরা ইংলিশে ট্রান্সলেশন করেছি, রোগী আসার পূর্বে, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। এখন দেখেন সেই সিচুয়েশন, শুধু রোগী না, অ্যাম্বুলেন্স আসার আগেই রোগী মারা গেল। এবং এটা শুধু বাংলাদেশের সিচুয়েশনই না,
ইউকেতেও কিছুদিন আগে আমিও একটু অসুস্থ হয়েছিলাম, আমি অ্যাম্বুলেন্স কল করেছি, যেখানে 3 মিনিট অ্যাম্বুলেন্স আসার কথা সেখানে 3 ঘন্টা লাগিয়ে দিয়েছে। সুতরাং এখন নতুন আমাদেরকে ট্রান্সলেশনে শিখতে হবে, অ্যাম্বুলেন্স আসার আগে রুগী মারা গেল এবং ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল না, এখন নতুন রিয়েলিটি, এবং আমাদেরকে মৃত্যু যে কোনো সময় হইতে পারে এই রিয়েলিটি শিখিয়েছে। এবং আমরা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি, যে কোনো বয়সে, যে কোনো ভাবে, এটা আমাদেরকে বুঝ দিয়েছে। এবং আমরা এই যে মানসিক স্বাস্থ্যে কিভাবে কোপ করতে পারি এই বিষয়টাও করোনা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, কারণ 93% লোক আর সাফারিং from mental disorder, including me, including you, our panelists, and also other people as well. But we are coping with the psychological problem. পরিশেষে আমি একটা পজিটিভ কথা বলবো, পজিটিভ, কারণ নেগেটিভ সংবাদ সবসময় মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মনোবল কষ্ট দেয়। তো মজার ব্যাপার হলো অক্সফোর্ডের ভ্যাকসিন সবার আগে আপনার এটা আবিষ্কারের পথে আছে, যদিও রাশিয়া বা চীন দাবি করছে, কিন্তু এটা এম্পিরিক্যাল বা ক্লিনিক্যাল রিসার্চ নির্ভর না, এটা ক্রিটিসিজম আছে প্রচুর। তো যাই হোক, ওই টিকা আবিষ্কার হলে বাংলাদেশও পাবে, এবং বাংলাদেশ বিনামূল্যেই পাবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় বাংলাদেশও আছে। আমরা আশা করছি টিকা কোনো ফলাফল আমরা আগামী মাসের মধ্যে পাবো, আর উন্নয়নশীল দেশের জন্য এদিকেই তৈরি হবে, আর না দুঃখিত, আমি উন্নত দেশের জন্য এদিকে তৈরি হবে, আর উন্নয়নশীল যেসব দেশ ইনক্লুডিং বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান বা আফ্রিকা, সেটা ভারতের একটা সবচেয়ে বড় যে কোম্পানি, আপনারা নিশ্চয়ই জানেন, সিরাম ইনস্টিটিউট, তাদের সাথে অক্সফোর্ডের সাথে চুক্তি হয়েছে। তারা এই বছরের শেষের দিকেই অর্ধেক তাদের চালান তারা দিবে এবং বাংলাদেশকেও দিবে। তো সুতরাং আমরা বুক বেঁধে, আশা বেঁধে আমরা বেঁচে থাকি, এই আমার প্রত্যাশা। আপনাকে এবং আপনাদের সবাইকে যারা আজকের অনুষ্ঠান টেকনিক্যাল সাপোর্ট এবং দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিতে চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ নাজমুল হোসেন, যথার্থই বলেছেন এবং আশার বানিয়ে শুনিয়েছেন সাইকোলজিক্যাল যে এটা পজিটিভ থিঙ্কিংটা। তো আমরা পাচ্ছি অচিরেই আমাদের করোনা মোকাবিলা করে এসেছি আমরা ইনশাল্লাহ। তো আজকের অনুষ্ঠানের সকলকেই ধন্যবাদ। যদি মানে সবার সঙ্গে যদি ভালো লাগে, সবাই যদি আপনারা মনে করেন যে ভালো লেগেছে, হ্যাঁ, তাহলে আমরা সার্থক ইনশাল্লাহ। আগামীতে আবার দেখা হবে আপনাদের সবার সঙ্গে ভিন্ন আঙ্গিকে বা ভিন্ন কোনো আলোচনা নিয়ে। এবং আমাদের অনুরোধ থাকবে লিডার্স ফোরামের পক্ষ থেকে, আপনারা সবাই যে যার অবস্থানে আছেন সেখান থেকে এঙ্গেজমেন্ট করুন, এই ফোরামটাকে আরো ফ্রুটফুল করেন, দেশ ও জাতির সমাজের জন্য, উন্নয়নের জন্য কাজ করে যাই আমরা সবাই মিলে। তো পরিশেষে আমি ধন্যবাদ জানাই সুশীল চন্দ্র ঘোষকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাজমুল হোসেন ভাইকে ধন্যবাদ। ডক্টর শেখ রহিম আপনাকেও ধন্যবাদ। রাশিদুল হক ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আজকে, এবং আলিয়া আক্তার শিলা আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি অনেক স্যাক্রিফাইস করে আজকের এই প্রোগ্রামে এসেছেন। পরিশেষে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।